জেলের ভিতরে একটানা 30-32 ঘন্টা হাতলবিহীন চেয়ারে বসে একটানা ইন্টারোগেশনের টিমে ছিল, জিজ্ঞাসাবাদের যে টিমে ছিল তার একজন অফিসার বললো জিজ্ঞাসাবাদের নামে পরিকল্পনা হয়েছে, ব্রেন শর্ট করবে, আপনি পাগল হয়ে যাবেন, নাহলে আপনি হার্ট ফেল করবেন। কে এই ইনস্ট্রাকশনটা দিয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। যারা হারমাত তৈরি করে কঙ্কাল কাণ্ড করেছিল, গ্যাসপুর করেছিল, একসময় জঙ্গলমহলে তিনি ছিলেন শেষ কথা। বাঘে গরুতে এক ঘাটে জল খেত তার নামে। তারপর ক্ষমতার পালা বদল হলো। তারপর মাটি খুঁড়তেই বেরিয়ে এলো কঙ্কাল। Mass grave in Dashirbat area in West Midnapur, where 7 skeletons have been found by the villagers. টিভির পর্দায় যখন প্রথম কঙ্কাল দেখলেন আপনি, আপনার মাথায় কি চলছিল? 2007 আপনার জেলা লালগড়, সেখানেই শুরু হলো জনসাধারণের কমিটি। আপনারা তো স্ট্রং নেটওয়ার্ক থাকা সত্ত্বেও আপনি বুঝলেন না কি করে? সব বুঝেছি। কিষাণজি কেন মুখে গামছা টাকা নিয়ে রাইফেল ঘাড়ে নিয়ে মিডিয়ার দিকে পিছন করে বলতেন যে পশ্চিমবাংলায় তারা সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তারা মুখ্যমন্ত্রী চেয়ারে বসাতে চান, কিসের জন্য বলতেন? এমনি এমনি যে কোনো মূল্যে হারমাত বাইরেকে আমরা ঢুকবো। আর সেই প্রতিরোধকে ব্যাখ্যা করা হলো হারমাত ক্যাম্প হিসাবে। বন্দুক কোথা থেকে এলো? Day after the encounter in Jungle Mahal in West Bengal of Maoist leader Kishanji's body. কিষাণজির যে এনকাউন্টার, ওটা সাজানো একদম। আর কিষাণজিকে খতম করার সময় কিষাণজির কাছে লিকুইড টাকা ছিল, প্রায় কয়েক কোটি টাকা ছিল। সেই টাকাও হচ্ছে যে 7ই জানুয়ারি খবরের কাগজে হেডলাইন হলো নেতাইয়ে সিপিএম এর ক্যাম্প থেকে নির্বিচারে গুলি, নারী সহ নিহত 9 গ্রামবাসী। যেহেতু হারমাত শিবিরকে চ্যালেঞ্জ করে দিয়েছে, একেবারে বর্ষার মতো গুলি চালানো হয়েছে। এবার একটা অন্য ঘটনায় আসি। আপনার জেলাতেই বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়িতে ল্যান্ডমাইন হামলা। এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে যে কথাগুলো এসে যাবে সে কথাগুলো আমি চাইনি আজকের আলোচনার মধ্যে আসুক। কিন্তু যেদিনে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয় সেদিন একই অনুষ্ঠানে আমিও ছিলাম। আচ্ছা, এই যে 11 সালের পর আবার রাজ্যে একটা পালাবদল হলো, আপনার কি মনে হচ্ছে? 11 সালের পরে রাজ্যে 15 বছর পরে যে পালাবদল হলো, এই পালাবদল 5 বছর আগেই হয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা, এবারে মানুষ যে সুযোগটা পেয়েছে নিজের ভোট নিজে দেওয়ার, এই সুযোগ যদি 21 সালে থাকতো তাহলে 21 সালেই এই পালাবদল হয়ে যেত। একদমই। এবং একটা ডায়লগ যেটা আপনার খুব বিখ্যাত ডায়লগ, সেটা হচ্ছে যে প্রেম নয় ওদের প্যাদানি দিন। এটা আপনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, আর এখন পাবলিক সেটা অক্ষরে অক্ষরে পালন করছে। আপনার কি মনে হয়? আমি এরকম ভাবে বলিনি। আমি বলেছিলাম যে এরা যেভাবে চলছে এই রাজ্যে, মানুষ তাদের যে অভিজ্ঞতা হয়েছে, পুলিশ যদি ওদের পাশ থেকে সরে যায়, পুলিশ সরে গেলে 24 ঘন্টা পরে ওদের পতাকা ধরার জন্য এলাকায় কোনো লোক পাওয়া যাবে না। পুলিশ সরে গেলে পুলিশের উপরে নির্ভর করে সমাজ বিরোধীদেরকে সংগঠিত করে এই শাসন চলছে পশ্চিমবাংলায়। এটা ছিল আমার বক্তব্য। যেদিন পুলিশ সরে গেছে, সরকার চলে যাওয়ার পরে 1 মাসের মধ্যেই দলটা প্রায় কোথায় গিয়ে পৌঁছেছে গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ দেখছে। অর্থাৎ আপনার কি মনে হয় যে তৃণমূল যখন ক্ষমতায় ছিল পুলিশও তৃণমূলের হয়েই কাজ করতো? আমার মনে হয় না, ওটাই তো একদম শাশ্বত সত্য ছিল যে পুলিশ আর তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস সমার্থক হয়ে গেছিল। পুলিশ মানে তৃণমূল আর তৃণমূল মানে পুলিশ, সব ক্ষেত্রে। তৃণমূল যখন ক্ষমতায় এলো একদম শুরুতে, তারা বলেছিল যে বদলা নয় বদল চাই। ওদের ওই বক্তব্যটা ছিল মুখোশ, ভালো সাজার জন্য ওরা মানুষকে এটা বলেছিল। কিন্তু যেদিন ক্ষমতা এলো সেদিন থেকেই ওরা আমাদের নেতা কর্মীদের খুন দিয়ে ওদের হচ্ছে যে অভিষেক করেছিল। সূচনা হয়েছিল আমাদের নেতা কর্মীদের খুন দিয়ে, রক্ত দিয়ে। প্রথম খুন হয়েছিল আমার গড়বেতা এলাকার আমাদের পার্টির নেতা, জোনাল কমিটির মেম্বার, দীর্ঘদিনের প্রধান জিতেন নন্দী। প্রথম খুন
কত তারপরে সালের কথা পরপর। বলছেন এটা? 11? এটা 11 সালে যেদিন রেজাল্ট বেরোলো তার পরের দিনেই খুন হলো জিতেন নন্দী। তারপরেই পরপর হচ্ছে খুন। গোটা সেই খুনের ইতিহাস সবাই জানেন, যে 1 মাসের মধ্যে গোটা রাজ্যে কত মানুষ হচ্ছে যে তার প্রাণ দিতে হয়েছিল। ওদের ওই বদলা নয় বদল চাই বলেছিলেন, আর কত বদলা নিয়েছিলেন তার মানুষ দেখেছিল। কত মানুষকে এলাকা ছাড়া হতে হয়েছিল, কত পরিবারকে জরিমানার জন্য সর্বশান্ত হতে হয়েছিল। আর কোটি কোটি টাকা জরিমানা এই কদিন আগে, এই 15 বছর পরে কদিন এখনো মানুষের মধ্যে সেই ভীতি কাটেনি। একটা গ্রামে শুধু 2 কোটি টাকা জরিমানা আদায় হয়েছে বিগত যে শাসন ব্যবস্থার অবসান হলো 26-এর নির্বাচনে। সেই একটা গ্রাম, এবং গ্রামটা আবার সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম। গ্রামটার 95% জনবসতি সংখ্যালঘু, 5% হচ্ছে অসংখ্যালঘু। সেই গ্রামে প্রায় 2 কোটি টাকা জরিমানা দিতে বাধ্য করা। যারা জরিমানা আদায় করেছিল বীর পুরুষরা, তারা এখন আর এলাকায় নেই, তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এই মুহূর্তে ওখানকার কি অবস্থা? অবস্থা ভালোই, এখন কিছুই নাই। যারা আপনার কাছে তো যারা খবর আসেনি? যারা আমি তো এলাকায় থাকি, আমি তো গত বৃহস্পতিবার দিনে এলাকায় মিছিল করে এলাম। আচ্ছা। চন্দ্রখান রোডে বৃহস্পতিবার দিনে মিছিল করে আমি এলাম। আমি শনিবারে হচ্ছে যে ফিরলাম। তো যারা তৃণমূলের জমানায় যারা সবচেয়ে বেশি অপকর্ম করেছিল, এখন তারা হচ্ছে ঠিক যে পথে গিয়ে আবার বর্তমান শাসক দলের সঙ্গে সখ্য করে নেওয়া যায়, সেই পথেই তারা চলছে। হচ্ছেও তাই, কোনো অসুবিধার কিছু নেই। দুটো দলের মধ্যে এখন নীতিগতভাবে একটা সর্বভারতীয় দল, একটা ইডিওলজি নিয়ে চলে বিজেপি। আর পশ্চিমবাংলায় শাসন ব্যবস্থায় যারা ছিল তাদের ইডিওলজি বলতে একটাই, যেভাবে হোক তার ক্ষমতায় দখল করা আর ক্ষমতায় টিকে থাকা। কিন্তু যারা আজকের যারা বিজেপির নেতা, তারা তো তৃণমূল থেকে আসা বেশিরভাগ, খুব কম যারা হচ্ছে পুরোনো দিনের বিজেপি, পুরোনো দিনের আরএসএস, খুব কম। সেই সংখ্যাটা অনেকটাই খুব কম। সবটাই তো তৃণমূল থেকে আসা। হ্যাঁ। এমনকি যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কোথা থেকে এসেছেন? তিনিও তো এসেছেন তৃণমূল থেকে। 10 বছর দুদণ্ড প্রতাপ মন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের, গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন, একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন, এবং ওই জঙ্গলমহল এলাকার সাংগঠনিক দায়িত্বে ছিলেন। এবং এমনকি 11 সালে যখন পালাবদল হলো, তারপরে যখন আমাকে হাইকোর্ট আগাম জামিন দিল, সেই আগাম জামিন তাকে বাতিল করে লোয়ার কোর্ট আমাকে সিআইডি কাস্টডিতে দিয়ে দিল। কিসের ভিত্তিতে? হাইকোর্ট জামিন দেওয়ার পরে একটা লোয়ার কোর্ট, সবচেয়ে লোয়ার কোর্ট সেই জামিন বাতিল করে কাউকে পুলিশ হেফাজতে, সিআইডি হেফাজতে পাঠিয়ে দেয়। এর কোনো আর দ্বিতীয় কোনো দৃষ্টান্ত সারা ভারতবর্ষে আছে কিনা? নিশ্চয়ই একদিন না একদিন বেরো। তো সেসব তো খুব অতীত হয়নি, 15 বছর আগের ঘটনা। আপনি বলছেন যে আপনাকে সম্পূর্ণভাবে মিথ্যে কেসে ফাঁসানো হ্যাঁ, হয়েছে। যে কেস আগেই আদালত থেকে ফয়সালা হয়ে গেছে। 2011 সালে সরকার যখন তৈরি হচ্ছে, তার 1 বছর আগে 2010 সালে ওই কেসের জবনিকা পতন হয়ে গেছে, ইতি হয়ে গেছে। সেই কেসকে পুনরায় নূতন করে জাগিয়ে তুলে কিসের ভিত্তিতে? না, একজন নাবালক, তখন নাবালক ছিল, এখন সাবালক, তার অভিযোগের ভিত্তিতে। অভিযোগ কি? না, কোনো একটি কঙ্কালের সঙ্গে অন্তর্বাস পাওয়া গেছে, সেই অন্তর্বাসগুলো অক্ষত। 2001 সালের ঘটনা আর 11 সালে অন্তর্বাস পাচ্ছে, সেই অন্তর্বাসগুলো অক্ষত। একটু স্মরণ করুন, আমাদের পক্ষের আইনজীবী শ্রদ্ধেয় বলাই রায়, তিনি আদালতে সওয়াল করতে গিয়ে বলেছিলেন হাইকোর্টে, হুজুর, আমি অনেক কোম্পানি দেখেছি, এইরকম কোনো কোম্পানি পৃথিবীতে আছে যে মাটির নিচে 10 বছর পরে উদ্ধার হওয়া অন্তর্বাস অক্ষত থাকে? এরকম কোন একটা কোম্পানি যদি নাম বলে দেন, তাহলে আমি আর আমার সওয়াল করব না। আদালতে দাঁড়িয়ে বলেছিলেন। তো সেই হচ্ছে, এবং সেই ঘটনা পরবর্তীকালে আজকে 15 বছর অতিক্রম করে গেছে। এই 15 বছরে এখনো
সেই অভিযোগের এখনো চার্জ গঠন হয়নি। যে অভিযুক্ত আমরা ছিলাম, যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ, ইতিমধ্যে প্রায় 10 জন তারা প্রয়াত হয়েছেন। 10 জন তারা প্রয়াত হয়ে গেছেন ইতিমধ্যে, কোনো চার্জ গঠন হয়নি। জানি না, উদ্দেশ্য ছিল যেভাবে হোক তাদের কথাকে তারা রক্ষা করতে হবে। তাদের কথা মানে আজকে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছেন সেই তিনি 2001 সালে যখন তার স্বপ্ন পূরণ হয়নি, ক্ষমতা দখলের স্বপ্ন পূরণ হয়নি, তার পরবর্তীকালে উনি মিটিং এ দাঁড়িয়ে বলেছিলেন যে কোনোদিন যদি আমরা ক্ষমতায় আসি তাহলে আমার নাম করে বলেছিলেন আমাকে জেলে ভরবেন। বোধহয় সেই জেলে ভরার কথা পূরণ করার জন্যই এই কেস সাজাতে হয়েছিল। আমাকে জেলে ভরেছিলেন, শুধু জেলে ভরেছিলেন তাই না, জেলে ভরার পরে জেলে রেখে আমার বিচার শেষ করে আমাকে যাতে সারা জীবন জেলে থাকতে হয় তার ব্যবস্থা করতে চেয়েছিলেন। আজও আরটিআই সে উত্তর পাওয়া যায়নি। এখনো আরটিআই যে কেউ করতে পারে আরটিআই করার ব্যাপারে, যে শুধু আমাকে জেলে রেখে বিচার শেষ করার জন্যে সর্বোচ্চ আদালতের আইনজীবীদের পিছনে রাজ্য সরকার তৎকালীন কত কোটি টাকা খরচ করেছিলেন। এটা কি কোনো রাজনীতি ছিল? সুস্থ রাজ্যের প্রশাসন পরিচালনা নীতি ছিল? মানুষ বিচার করেছেন। 10 বছর পরেই চলে যাওয়ার কথা ছিল, তখন কিভাবে ভোট হয়েছিল সে অনেক দীর্ঘ আলোচনার বিষয়। আজকে যখন মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে, মানুষ সবার প্রথম সিদ্ধান্ত করেছে যে আগে এই সরকারটাকে আমরা হচ্ছে যে বদলাবো। আপনি যেটা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে, আমি একটা ভিডিও দেখাবো, আপনারও হয়তো এই ভিডিওটা মনে থাকবে। সিপিএম এর নামে একটা রাজনৈতিক দল, যাদের হারমাদ এবং যারা হারমাদ তৈরি করে কঙ্কাল কাণ্ড করেছিল, কেশপুর করেছিল, কেশিয়ারি করেছিল, নেতাই করেছিল, সিঙ্গুর করেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে সব ভিডিওটার মনে কথা। আছে। এবং হচ্ছে যে মাটির নিচে থেকে যে পাওয়া যাচ্ছে, হাড়গোড় পাওয়া গেলেই সেটা কঙ্কাল, সেটা মানুষের না কুকুরের না গরুর হাড়, এইসব চর্চা করার কোনো সুযোগ ছিল না। আবার উনি তো সিদ্ধহস্ত, এখন তো যা প্রকাশ্যে আসছে, শাসক দলের বিধায়িকা তিনি হচ্ছে অভিযোগ করছে যে হচ্ছে ভিসেরাও হচ্ছে যে বদল করে দেয়া হয়েছে, আরজিকর কাণ্ডের ভিসেরাও বদল করে দেয়া হয়েছে। একটা সততার বিন্দুমাত্র সম্পর্ক যার মধ্যে ছিল না। আমরা দুর্ভাগ্য আমাদের রাজ্যে এইরকম একজন মুখ্যমন্ত্রী 15 বছর ধরে রাজত্ব করে গেলেন, যার সততার সঙ্গে বিন্দুমাত্র যার কোনো সম্পর্ক ছিল না। শুধু বড় বড় হোর্ডিং এ সততার প্রতীক বলা হতো, তারপর সততার প্রতীক নস্যাৎ হয়ে গেল। আর এখন তার দলের কাউন্সিলরদের কাছ থেকে 100-200 নয়, ওই যে 1300 কোটি টাকার অভিযোগ হচ্ছে আসছে কাউন্সিলর। ভারতবর্ষের কোন রাজ্যে কোন রাজনৈতিক দলের কোন কাউন্সিলরের বিরুদ্ধে এই ধরনের ঘটনা আমার মনে হয় যে হচ্ছে যে সচরাচর হচ্ছে খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, একটা কথা বলুন, কেশপুরের সঙ্গে আপনার যে সম্পর্কটা, মানে অনেকটা তো ওই কবির সুমনের গানের মতো যে পালাতে চাই তবু সে আসে আমার পিছু পিছু। আপনার সঙ্গে কেশপুরের কেমিস্ট্রিটা ঠিক কেমন? কেশপুর গড়বেতা আমার হচ্ছে রাজনীতির হচ্ছে বিচরণ। একদম। আমি রাজনীতির শুরুতে কেশপুরের কিছুটা এলাকা আমার বিধানসভার মধ্যে ছিল, গড়বেতার মধ্যে। সেই সুবাদেই কেশপুর এলাকার মানুষের সঙ্গে, তখন তার নির্দিষ্ট এলাকা না, ওটা কেশপুরের সঙ্গে আমার কেশপুরের মানুষের শ্বাস প্রশ্বাস, গড়বেতার মানুষের শ্বাস প্রশ্বাস সবই আমার কাছে একাকার হয়েছিল বহু বছর ধরে। একদিন দুদিন তো নয়। 85 সালের উপনির্বাচন থেকে 2011 সালে যখন ক্ষমতার পালাবদল হলো, তখনও আমরা গড়বেতা বিধানসভা আমরা জিতেছিলাম 2016 সাল পর্যন্ত। তাহলে 1985 সাল থেকে 2016 কত বছর? 32-33 বছর একটানা এলাকার মানুষের সঙ্গে হচ্ছে নারীর সম্পর্ক ছিল। তারপরে 11 সালের পালাবদলের পরে যখন আমি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলাম, তখন একবারে হামলে পড়ে এই সরকার পক্ষে যারা দাঁড়িয়েছিলেন, যেসব বড় বড় আইনজীবী, যাদের কারো ফিস 30 লাখ, কারো ফিস 20 লাখ, এরকম যাদের একবার দাঁড়ালে ফি, তাদেরকে দিয়ে বলা হলো কোনো মতেই আমি যেন জেলায় ফিরতে না পারি। আমি জেল থেকে বেরোনোর পরও 10 বছর আমি জেলায় ফিরতে পারিনি। 10 বছর। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এত ভয় পেতেন কেন? তার উত্তর তিনি দিতে পারবেন। তিনি কেন ভয় পেতেন তার উত্তর আমি কি করে দেবো, তিনি দিতে পারবেন। আপনার কি মনে হয়? আপনার তো একটা ইনটিউশন কাজ করে, কিছু কিছু তো মনে হয়।
উনি 2001 সালে ক্ষমতায় আসতে চেয়েছিলেন। যে পরিকল্পনায় উনি ক্ষমতায় আসতে চেয়েছিলেন, যখন উনি বলেছিলেন হয় এবার নয় নেভার, সেটা উনি করতে পারেননি। করতে না পারার ক্ষেত্রে উনি মনে করেছিলেন প্রধান বাধা ছিল সুশান্ত ঘোষ। কেন না, সেবার বিধানসভা নির্বাচনে যদি বাঁকুড়া, হুগলি, মেদিনীপুরে ওই আসনে যদি আমরা বামফ্রন্ট সিপিআইএম যদি জয়লাভ করতে না পারতাম, তাহলে ওনার ক্ষমতায় আসাটা নিশ্চিত ছিল অঙ্কের হিসাবে। আচ্ছা। সেই অঙ্কটা ওনার ফেল করে গেছিল, যে উনি পারেননি। সেই জন্যে ওনার সবচেয়ে বেশি আমার প্রতি বিদ্বেষ ছিল, এবং উনি ঘোষণা করেছিলেন ক্ষমতা এলে আমাকে জেলে ভরবে। জেলে ভরেছিলেন, কথা রেখেছিলেন, জেলে ভরেছিলেন। আপনার সাথে কখনো সাক্ষাৎ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? সাক্ষাৎ হয়েছিল। আমি রাজ্যের মন্ত্রী, জ্ঞানেশ্বরীর ঘটনা ঘটেছে, একদম। আমি জ্ঞানেশ্বরীর ঘটনা আমি পৌঁছে গেছি রাত্রেই। আচ্ছা। তখন আমাদের জেলা থেকে নির্বাচিত হয়েছিলেন রবিলাল মৈত্র আইনমন্ত্রী, তিনিও সকালবেলায় পৌঁছে গেছেন। আমরা দুজন ওইখানে উদ্ধার কাজ চলছে, আমরা দাঁড়িয়ে আছি। উনি হেলিকপ্টার থেকে নেমে উনি গেছেন ওখানে ওই ঘটনাস্থলে। তো আমি বললাম, রবিদা আমাকে দেখলেই তো উনি বিগড়ে যাবেন, তা আপনি প্রবীণ বয়স্ক লোক, আপনি গিয়ে, যেহেতু উনি রেলমন্ত্রী, আমরা রাজ্যের মন্ত্রী, উনি আসছেন, ঘটনা ঘটেছে, সৌজন্য। যেই না আমাকে দেখেছে না, এমনি 180 ডিগ্রি ভল্ট হয়ে পিছন দিয়ে ঘুরে হনহন করে হাঁটতে আরম্ভ করলেন। কেন? আমার সামনে পড়ে গেছেন, আমার সামনে যদি দেখা, আমি যদি কথা যদি আমার সঙ্গে বলতে হয়, আমি তো বললাম যে কোনো শিষ্টাচার, কোনো সৌজন্য, কোনো সততা, একটা রাজনীতির যেগুলো প্রাথমিক বিষয় যেগুলো থাকে, সেগুলোর কোনোটাই ওনার মধ্যে ছিল না। তবু উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, মানুষের সমর্থন নিয়ে 15 বছর ধরে ছিলেন। এবং এই 15 বছরে গোটা রাজ্যটাকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি, শিল্প সবকে একদম হচ্ছে, যাকে বলা যায় যে জাহান্নাম বলতে যদি কিছু থাকেন, সেখানে উনি পাঠিয়ে দিয়ে গেছেন। এই পশ্চিমবাংলার মানুষকে জন্য কত বছর ভুগতে হবে। আজকে শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গেছে পশ্চিমবাংলা, স্বাস্থ্য ব্যবস্থা কোথায় চলে গেছে পশ্চিমবাংলা, স্বাস্থ্যের চিকিৎসা, এই রাজ্যে যে ডাক্তার যারা তৈরি হচ্ছে, একটু কান পেতে শুনুন, মেডিকেল কলেজ যেগুলো খুলেছে, সেই মেডিকেল কলেজগুলো ঢাল নেই, তরাল নেই। নিধিরাম সর্দার মেডিকেল কলেজ, প্রফেসর নেই, শিক্ষক নেই, ল্যাবরেটরি নেই, কিছু নেই। সেখানে যারা চিকিৎসক তৈরি হচ্ছে, তারা কি মানুষের জন্য কি চিকিৎসা তারা দেবে? তারা কে উত্তর দেবে? ওই তো শুনলেন। তারপরে আবার কি ডায়মন্ড হারবার মডেলের সেবাশ্রয় করতে গিয়ে কোন আশ্রয় নিয়েছিলেন মিথ্যার, যা বেরোচ্ছে। এ তো ক্রিমিনাল অফেন্সের চেয়ে আরো যদি কোনো অফেন্স থেকে থাকে, যারা ডাক্তারই নয় তাদেরকে দিয়ে সেই ক্যাম্পে হচ্ছে। কি কোথায়, কোন রাজ্যে আমরা আছি? যে রাজ্য নিয়ে আমরা গর্ব করতাম যে আমাদের রাজ্যের মানুষের চেতনার মান উন্নত, অন্য রাজ্যের মানুষ কুর্নিশ করে বলে বাংলা আজকে যা ভাবে দেশ কালকে তা ভাবে, সেই বাংলাকে কোথায় নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে গেছেন। আমি যখনই আড্ডা স্টেশনে কারোর ইন্টারভিউ করি, তখন না একটুখানি শুরু থেকে শুরু করার চেষ্টা করি। আপনার শুরুটা মেদিনীপুরে, সেখানেই আপনার উত্থান, সেটাই আপনার গড়, আপনার শক্তি। তো সেইখানকার মানুষ বলে যে এখান থেকেই আপনি উঠেছেন সবটা। তো আপনার ছোটবেলাটা কি ওখানেই কেটেছিল? আমাদের শুনুন, রাজনীতিতে আমাদের এরকম কোনো বাবা, কাকা, মামা, দাদা এরকম কেউ ছিল না, যাদের ধরে আমরা রাজনীতিতে এসেছি, তাদের খ্যাতির সুবাদে আমরা রাজনীতিতে খ্যাত হয়েছি, এরকম কিছু ছিল না। কিন্তু সব রাজনীতিবিদদের তো একজন কেউ থাকে। আচ্ছা, আমরা সাধারণ পরিবারে জন্মেছি, একদম সাধারণ কৃষক পরিবারে জন্মেছি। আমি আমার নিজের প্রচার করার জন্য নয়, রাজনীতিতে এসেছি পঞ্চায়েত নির্বাচনের সময়। 78-এর পঞ্চায়েত নির্বাচন যখন প্রথম হচ্ছে, 77-এর সরকার পালা বদলের পরে, তখন আমার গ্রামের লোকেরা বললো যে তোমাকে ভোটে দাঁড় করালাম। বলে আমাকে ভোটে দাঁড় করাবেন? আমি ভোটের না, আমাদের নতুন এরকম ছেলে দরকার যারা ভবিষ্যতে হচ্ছে যে আমাদের এলাকাকে উন্নত করবে, এগিয়ে নিয়ে যাবে, তোমাকে দাঁড়াতে হবে। জোর করে আমাকে। আপনি কি এলাকার মানুষদের খুব হেল্প করতেন ছোটবেলা থেকে? বললাম, এখন তো সেই মানুষদের অনেকেই নাই যারা আমাকে ভোটে তখন দাঁড় করিয়েছিলেন। প্রকৃতির নিয়মে তারা অনেকেই চলে গেছে। জোর করে ভোটে দাঁড় করালেন 78 সালে। তখন আমার কলেজ শেষ হয়নি। আচ্ছা, পঞ্চায়েত ভোটে দাঁড়ালাম, জিতলাম। আচ্ছা, এই হলো আমার রাজনীতিতে সূচনা পর্ব। তারপরে আমার এলাকার যিনি
বর্ষিয়ার নেতা ছিলেন, হুম, এলাকার কমিউনিস্ট পার্টির প্রবীণ পুরনো নেতা ছিলেন, তারা বললেন হচ্ছে যে তোমাকে পার্টি কেন্দ্র থেকে কাজ করতে হবে। হুম, তখন সুকুমার সেনগুপ্ত জেলা সেক্রেটারি, সুকুমার সেনগুপ্ত বললেন না, ওকে জেলা কেন্দ্রে নিয়ে চলে আসো হুম, আমাকে। আর এলাকার নেতা শুভেন্দু মণ্ডল, মতি মণ্ডল বললেন না, জেলায় অনেক লোক পাওয়া যাবে, আমরা আমাদের এলাকা থেকে ওকে ছাড়বো না, এলাকায় থেকে ওকে আমরা রাজনীতি করাবো। এই বাস আমি চলে গেলাম চন্দ্রকোনা রোডে আমাদের পার্টি কেন্দ্রে। আচ্ছা, সেই চন্দ্রকোনা রোডে পার্টি কেন্দ্রে যাওয়ার পরে আমার পুরোপুরি রাজনৈতিক জীবন শুরু হলো। সেই জীবন প্রবাহমান আজও চলছে। আচ্ছা চলছে। আচ্ছা, রাজনীতিতে আসার শুরুটা তো আপনি বললেন, তার আগে আপনার স্কুলিংটা কোথায়? 2 বছর ক্লাস 5-6 টুকুরাবাট হাই স্কুল, হুম হুম, তারপরে ক্লাস 7 থেকে চন্দ্রকোনা জিরাট হাই স্কুল। আচ্ছা, সেই চন্দ্রকোনা জিরাট হাই স্কুল হচ্ছে যে স্কুলটা খুব ঐতিহাসিকভাবে, যে স্কুলের সঙ্গে অনেক কিছু অতীত জড়িয়ে ছিল, হুম হুম, সেই স্কুলটা 150 বছর পূর্তি হলো। আমি তখন মন্ত্রী, আচ্ছা। আমার হাত ধরেই সেই স্কুলের একটা ইতিহাস তৈরি হয়ে গেল। এই 150 বছরকে সামনে রেখে আমি দিল্লি থেকে টাকা পাওয়ার জন্য তদবির করতে গেলাম। তাই? আমাকে সবাই বলল হ্যাঁ, তুমি টাকা আদায় করতে পারবে না। কেন আমি এরকম বললো বললাম, কেন সবাই? বললো যে সারা ভারতবর্ষে অনেক স্কুল আছে এরকম, তাদের কারো 150 হয়েছে, কারো 100 হয়েছে, কারো 200 হয়েছে, তোমাকে টাকা দেবে। কিন্তু আমার ওই যেটার পিছনে আমি লেগে থাকি, সেটা আমার একবার মাথায় ঢুকলে আমি ওটা লেগে থাকি। হুম, আমি সোজা তৎকালীন সময়ে এমপি ছিল সুধাংশুশীলকে নিয়ে আমি চলে গেলাম তৎকালীন কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রণব মুখার্জির কাছে। আচ্ছা, প্রণব মুখার্জিকে আমি বললাম, আপনি তো যখন প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন তখন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের হ্যাঁ, 100 বছর পূর্তিতে আপনি টাকা দিয়েছিলেন, ওইটুকুন আমার জানা ছিল। আচ্ছা, তাহলে এখন 150 বছর হচ্ছে, যে স্কুলের সঙ্গে বিদ্যাসাগরের নাম জড়িয়ে আছে, হ্যাঁ, তাহলে সেই স্কুলের জন্য টাকার তো ব্যবস্থা আপনাকে করতে হবে। হ্যাঁ, উনি তো আর না করতে পারেন না, উনি প্ল্যানিং আপনি প্ল্যানিং কমিশনের মেম্বারের চেয়ে এখন অনেক বড় পদে আছেন, অর্থমন্ত্রী, তাহলে আপনার তো দায়িত্ব হলো। ঠিক আছে, এটা অবিশ্বাস্য মনে হতে পারে, হ্যাঁ। আমি যে চিঠিটা নিয়ে গেছিলাম সেই চিঠিটা ভুল ছিল। উনি ওনার অফিসারদের দিয়ে প্যাড বানিয়ে কম্পিউটারে হুম, উনি চিঠির ড্রাফটিং করলেন। হুম, সেই ড্রাফটিংটা ওনার পিএ কে বললেন টাইপ করে আমাকে দেখাও। হুম, পিএ টাইপ করে নিয়ে আসতে, তাতে কারেকশন করে আবার ফার্দার রেডি করে আমাকে সই করিয়ে তার উপরে নোট দিয়ে উনি তৎকালীন প্ল্যানিং কমিশনের পাঠিয়ে দিলেন চিঠিটা। তারপরে 90 লক্ষ টাকা, 90 লক্ষ টাকা সেই একটা সময়? স্কুলের জন্য, সেই সময় হুম, 90 লক্ষ টাকা মঞ্জুর হয়েছিল। এবার মঞ্জুর হওয়ার পরেও আবার ঘটনা আছে, সে কি? ঘটনা খুব মজার। শুনি। এই 90 লক্ষ টাকা যে মঞ্জুর হলো, হুম হুম, তখন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী হচ্ছে কান্তি বিশ্বাস। আচ্ছা, চিঠি তাকে পাঠানো হলো, সে বললো আমার রাজ্যে এত স্কুল রয়েছে, একটা স্কুলকে 90 লক্ষ টাকা, আমি টাকা নেবো না। আমার প্রশ্ন উঠবে, তাহলে একটা স্কুলে কেন আমি 90 লক্ষ টাকা পাই, তাহলে অন্য স্কুলগুলো কি দোষ করলো, আর স্কুলে তো মহা মুশকিল, টাকা মঞ্জুর হয়ে গেছে, এইটাই। উনি বলছেন। আবার আমি দাদাকে মানে প্রণব মুখার্জিকে ধরলাম, উনি বললেন ঠিক আছে। উনি নিজে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ফোন করলেন, বলে এটা কি হচ্ছে, একটা টাকা মঞ্জুর হয়ে গেছে, সেই টাকাটা না নেওয়া কি খুব সঠিক কাজ? হুম, তখন বুদ্ধদা হস্তক্ষেপ করতে কান্তিদা টাকাটা ড্র করলেন, এবং সেই টাকায় ওই স্কুলে কাজে লাগানো হলো। এবং সেই স্কুলটা হুম, যে কেউ মনে করবে এটা স্কুল না, এটা হচ্ছে যেটা কলেজের চেয়ে বড় তার পরিকাঠামো হয়ে গেল। 90 লক্ষ টাকা তখন তো অনেক, আজ থেকে টাকা। 20 বছর আগে অনেক ভ্যালু ছিল। অনেক ঘটনা, এসব অতীতের অনেক টুকরো টুকরো ঘটনা রয়েছে। আপনি তো খুব অল্প বয়সে বিধায়ক হয়েছিলেন। একদম কত বয়সে? 25 বছর 2 মাস। রাজনীতিতে- আমার যদি 2 মাস যদি আমার কম হতো, তাহলে আমি সেনা স্কুল নিতে কেটে যেতাম। হুম। আপনার কি ছোটবেলা থেকে রাজনীতির প্রতি কোনো ইন্টারেস্ট এই ছিল? গ্রামে তখন জমির আন্দোলন, ছোটবেলা যখন স্কুলে যেতাম জমির আন্দোলন হচ্ছে, যোদ্ধারদের জমিতে ধান কাটা হচ্ছে, মিছিল হচ্ছে, আচ্ছা। এগুলো মনে রেখাপাত করতো। হুম, যারা মিছিল করছে তাদের দেখতাম। হুম, আর কৃষকরা। আমার বাবা ছিল বনেদি কংগ্রেস, মানে পুরনো আদি কংগ্রেসের লোক। আচ্ছা, আচ্ছা, আর আমার জ্যাঠামশাই ছিল বামপন্থী, আচ্ছা, কমিউনিস্ট পার্টির লোক। আচ্ছা, কিন্তু একই পরিবার, আমাদের বাবা জ্যাঠামশাইয়ের, আমাদের জয়েন্ট ফ্যামিলি, কিন্তু বাড়িতে কোনোদিন রাজনীতি নিয়ে কোনো চর্চা হতো না, যে তাই? যার মত সে তার।
আচ্ছা। জ্যাঠামশাই বামপন্থী, বাবা হচ্ছে কংগ্রেসপন্থী। হ্যাঁ। এই কিন্তু পরবর্তীকালে আমি যখন রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হলাম তখন বাবা তখন তার ছেলেকেই সমর্থন করলো, ছেলের পথে চলে এলো। আর জ্যাঠামশাই তো ছিল আগে, হ্যাঁ, হয়ে গেল, মিলে গেল, বাবা জ্যাঠামশাই মিলে গেল আমার বিরুদ্ধে। আপনার পক্ষে তো সুবিধা হলো ব্যাপারটা। না, আমার একটাই আমার সুবিধা ছিল, আমার বাবা আমাকে বলতো তুমি লেখাপড়া শিখেছো, যেটা তুমি তোমার অভিজ্ঞতা দিয়ে ভালো মনে করবে সেটা তুমি করবে, আমাদের কোনো বাধা নেই। তবে একটা কথা তিনি বলেছিলেন, সে কথাটা আমি আজও অক্ষরে অক্ষরে মেনে চলি, যে যা তুমি করতে যাচ্ছ সেটা তুমি বিবেকের কাছে আগে তুমি জবাবদিহি করে নেবে। বিবেক যদি সায় দেয় সেটা করবে, বিবেক যদি সায় না দেয় তাহলে সেটা তুমি আগাবে না। আর রাজনীতি করতে গিয়ে তুমি মানুষের কাজ করতে গিয়ে বিশেষ করে মানুষের লেখাপড়া বা চিকিৎসার ব্যাপারে কোনোদিন দল দেখবে না, রং দেখবে না, মত দেখবে না। যে মানুষ তোমার সাহায্য চাইবে শিক্ষার জন্য, চিকিৎসার জন্য, তাদের পাশে থাকবে। সেটা আমি আজও ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে এখনো আমার সকাল থেকে যদি 5টা ফোন আছে, তা 3টা হচ্ছে ডাক্তার দেখানোর জন্য। মানে এখনো পর্যন্ত আপনি মানুষের সেই সমস্ত কাজে নিজেকে নিযুক্ত রাখেন। সময় এখন সুযোগ সংকুচিত হয়ে গেছে, তবুও পুরনো সম্পর্কের সুবাদে এখনো কিছু ডাক্তার ব্যক্তিগতভাবে আমাকে ভালোবাসেন, তারা সম্পর্ককে মূল্য দেন। কিছু হাসপাতালের এদিক ওদিক সব রিটায়ার করে যাওয়ার পরে 2-1 কর্মচারী এখনো এই একটা হাসপাতালে রয়েছে, তাদেরকে বললে তারা সাহায্য করে। মোটামুটি চলছে। আচ্ছা, প্রথমবার যখন জিতে আপনি বিধানসভায় গিয়েছিলেন সেই দিনটার কথা মনে আছে? খুব মনে আছে। 85 সালের উপনির্বাচনে আমাকে হারানোর জন্য, সেই নির্বাচনে তখন প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন আমার ওই দাদা প্রণব মুখার্জি। তখন আমাকে হারানোর জন্য আমার বিধানসভা এলাকায় 3 দিন পদযাত্রা করেছিলেন। হ্যাঁ, 3 দিন পদযাত্রা করেছিলেন কেশপুর গড়বেতায়। তারপরে আমি জিতে এসেছিলাম। পরে আমি যখন দাদার সঙ্গে যখন আমি যাই ওনার দিল্লিতে, ওনার দপ্তরে, তখন আমি বলেছিলাম ওনার স্মৃতিশক্তি এত প্রখর না, কম্পিউটারের মতো। উনি বলেছিলেন আমার মনে আছে। তারপরে সেইটা আলোচনা করতে গিয়ে উনি আমাকে যা বললেন আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে আপনি আমাকে এত ভালোবাসেন, স্নেহ করেন, এই সুবাদে আমি যদি কিছু অন্যায় আপনার কাছে দাবি করি তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন। বলেছিল কি জানেন? বলে আমি তো এত বছর রাজনীতির সঙ্গেই আছি, মানুষ নিয়েই কারবার করি, আমি যা চিনি আমাকে তুই বলতেন, তুই চিনি, তুই কখনো আমার কাছে অন্যায় কোনো দাবি করবি না, করতে পারিস না, এটা আমি বিশ্বাস করি। দিয়ে তারপরে একটা ঘটনা বললেন, সেটা আমি অবাক হয়ে গেলাম। আমাকে বলল যে তো সব খবরই তো আমি রাখি, পাই। আমার সঙ্গে সম্পর্কটা আরো নিবিড় হলো। উনি একবার ফিরছিলেন মুর্শিদাবাদ থেকে, নদিয়ার আমাদের ন্যাশনাল হাইওয়ের উপরে ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, খুব ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে ওখানে বেসুয়াডোহারি হাসপাতালে ওনাকে ভর্তি করা হয়েছিল। তখন সবাই খুব চিন্তায় কি হয় কি হয়। তখন বেথুয়াডোহারি হাসপাতালে যে চিকিৎসক ছিল ঘটনাচক্রে, সে আমার খুব অনুগত, আমি ভাষাটাই যেমন আমাকে খুব রেসপেক্ট করতো। আমাকে একজন বললো ওই ডাক্তার ফোনে আছে, আমি ফোন করলাম, সে আমাকে বললো একটু পরে আপনাকে আমি খবর দিচ্ছি। দিয়ে আমাকে সবটা দেখে আধ ঘন্টা পরে বললো দাদা উনি সংকট মুক্ত, উনি ভালো হয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না। এই কথাটা আমি প্রথম ওনার পরিবারকে জানাই, ওনার অফিসারদের জানাই। এইটা জানানোর পরে যে সে কেন্দ্রের হচ্ছে মন্ত্রী, তার দুর্ঘটনা ঘটেছে, কেন্দ্রের কোনো এজেন্সি খাওয়ার আগে আমি খবর নিয়ে জানিয়ে দিলাম, এটাতে আমার প্রতি তার কনফিডেন্স অনেক বেড়ে গেছিল। তারপরে আমি দিল্লি গেলে দেখা করতে যেতাম। আমি তো বললাম স্কুলের ঘটনা নিয়ে আরো সম্পর্ক নিবিড় হলো। দিল্লিতে গেলে ওনার বাড়িতে খেতে যেতাম, থাকলে দিল্লিতে খেতে যেতাম, বৌদিও খুব স্নেহ করতে। আমি যদি 2-3 মাস হয়ে যেত দিল্লি না গেলে, উনি ফোন করে বলতেন যে এতদিন হয়ে গেল, হ্যাঁ দিল্লিতে কোনো কাজ নেই, ছোট ভাইয়ের মতো দেখতেন, ভাই সন্তানের মতন ভাই। আমি আমার সঙ্গে একজন যেতেন, একবার ওনার স্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন যে এত স্নেহ করে কেন,
বলেছিল, ওনার স্ত্রী বলেছিল ওর নিজের ছেলের চেয়েও সুশান্তকে বেশি স্নেহ করে, এটা বলেছিলেন ওনার স্ত্রী। নেই এখন, দুজনেই প্রয়াত। তাই আমি বললাম যে নানা কথা হতো, রাজনীতির নানা কথা। রাজনীতি তো কোনো, উনি ছিলেন পুরো কংগ্রেসের রাজনীতির একজন, বলা যেতে পারে যে ভারতবর্ষের কিংবদন্তি কংগ্রেস রাজনীতি। একদম তাই। বামপন্থী রাজনীতির সঙ্গে যার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু মানুষ হিসাবে উনি যে মাপের মানুষ ছিলেন, ওই মাপের মানুষ হচ্ছে আমার দেখা যতজন মানুষ আছে তার মধ্যে উনি ছিলেন অন্যতম একজন মানুষ। মানুষ হিসাবে অনেক বড় মাপের মানুষ ছিলেন। ওনার কাছে রাজনীতির পরিচয়টা বড় করা ছিল না, মানুষের পরিচয়টা ওনার কাছে। তারপরে বললেন একদিন বলতে বলতে যে তুই জানিস না যে আমি মুর্শিদাবাদ থেকে ফিরছি, ঠিক কৃষ্ণনগরের মোড়ের ওখানে আমার গাড়ি খারাপ হলো। ড্রাইভার বলল যে আপনি চলুন, আপনাকে সার্কিট হাউসে বসিয়ে দিয়েছে, গাড়ি ঠিক করব। আমি বললাম না, আবার সার্কিট হাউস যাবো, থাকবো, অনেক দেরি হবে, আমি গাড়িতেই বসছি, জানলা খুলে দাও, গাড়িতেই বসছি, তুমি গাড়ি ঠিক করো। যে 1 ঘন্টার বেশি আমি গাড়িতে বসেছিলাম। সেদিন কৃষ্ণনগরেই তোর জনসভা ছিল, আমার মিটিং ছিল। বললো আমি গাড়িতে বসে বসে তোর, মানে আমি চলে আসা পর্যন্ত 1 ঘন্টা 10 মিনিট তোর বক্তৃতা শুনেছিলাম, ননস্টপ 1 ঘন্টা 10 মিনিট তুই বক্তৃতা করলি একই স্কেলে। তোর বক্তৃতার মধ্যে আমার মনে হয়েছিল প্রাণ আছে। আচ্ছা, উনি, এটা তো আপনার কাছে বড় কমপ্লিমেন্ট ছিল। হ্যাঁ ছিল তো, আমি তো আমার বইটাতে লিখেছি যে উনি আমার জীবনে আমার কাছে ছিলেন উনি আশীর্বাদ। এবং শুধু তাই না, আমি এটাও অকপটে লিখেছি, উনি যদি না থাকতেন তাহলে এই যারা আমাকে জেলে রেখে বিচার করে আমাকে সাজা দিয়ে আমাকে সারা জীবন জেলে আটকে রাখতে চেয়েছিল, তারা বোধহয় সফল হয়ে যেত উনি যদি আমার পাশে না থাকতেন। উনি কিভাবে আমার পাশে ছিলেন ওই সময়, সেটা তো আর বইয়ে লেখা যায় না। লেখাটা হচ্ছে নীতিবিরুদ্ধ, তাই লিখিনি, কিন্তু আমি এই কথাটা লিখেছিলাম। উনি ছিলেন বলে আমি জেল থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম, নাহলে আমি জেল থেকে হয়তো বেরিয়ে আসতে পারতাম না, আমার গাজু জেলে থাকতে হতো। আমার একবারে অকপটে বইয়ের মধ্যে লেখা আছে। আপনি যখন বিধানসভায় প্রথম প্রথম যাওয়া শুরু করেছিলেন, তখন জ্যোতি বসু কি আপনাকে কিছু বলেছিলেন? জ্যোতি বসু, প্রথমে জ্যোতি বসু আমার উপনির্বাচনে সভা করতে গেছিলেন গড়বেতায়, চন্দ্রকোনা রোডে সভা করেছিলেন। তারপরে যখন উপনির্বাচনে জেতার পরে আমি যখন বিধানসভায় শপথ নেওয়ার পরে আলিমুদ্দিনে যাই, আলিমুদ্দিনের সাথে দেখা করতে যাই, সেদিন জ্যোতি বসু ছিলেন আলিমুদ্দিনে। তারপরে আমি যখন আমাকে নিয়ে গেল, জ্যোতি বসু ছিলেন সেক্রেটারি রুমে, তখন আমাকে নিয়ে গেল পরিচয় করার জন্য, যে উপনির্বাচনে জিতেছে ও এসছে, তো পরিচয় করে। বলে ওকে পরিচয় কি করাবে, ওর মিটিং করতে গেছিলাম, ও তো খুব ভালো বক্তৃতা করে। যদিও জ্যোতি বসুর জনসভায় সুশান্ত ঘোষ বক্তা, জীবনে প্রথম জ্যোতি বসু মঞ্চে আছে, আমি সেখানে বক্তৃতা দিতে যাচ্ছি, তার মানে আমার অবস্থা তো নিশ্চয়ই কিছুটা হচ্ছে যে বুক দুরু দুরু। জ্যোতি বসু যেখানে বক্তৃতা দিবে সেখানে আমি প্রার্থী হিসাবে বক্তৃতা দিতে যাচ্ছি, তবু অল্প কিছু কথা যা প্রার্থী হিসাবে বলা সেটাই বলেছিলাম, এবং সেটাকেই উনি নোট করেছিলেন, সেটাই উনি বললেন। কিন্তু খুব ভালো বক্তৃতা করে। নির্বাচনে মিটিং করতে গেছিলাম, গিয়ে ওর সঙ্গে আমার আলাপ হয়ে গেছে। আচ্ছা, সেখান থেকে কি বিরোধী শূন্য রাজনীতি শুরু হয়েছিল? আমরা বিরোধী শূন্য রাজনীতি যদি করতাম তাহলে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস জন্মগ্রহণ করতে পারতাম। এই শব্দটা বোধহয় বারে বারে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দরকার আছে। আমরা গণতন্ত্রকে মান্যতা দিয়েছিলাম, গণতন্ত্রকে মান্যতা দিয়েছিলাম বলে আমাদের সময় 2টা জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস জিতেছিল, আমাদের সময় অনেক পঞ্চায়েত জিতেছিল, আমাদের সময় অনেক পৌরসভা, মেদিনীপুর পৌরসভা তো বরাবর কংগ্রেস জয়লাভ করতো। আমরা কোনোদিন জোর করে পৌরসভা দখল করতে যাইনি, আমরা গণতন্ত্রকে মান্যতা দিয়েছিলাম। বিরোধী শূন্য রাজনীতির এই তত্ত্ব এলো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে বিরোধী শূন্য রাজনীতি, এবং সেই রাজনীতি করার জন্যে জেতা সদস্যদের দলত্যাগ করিয়ে নিয়ে আসা, পুলিশ দিয়ে ভয় দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে যা করা যায়, এই পশ্চিমবাংলায় এটা হয়েছে। এটা ছিল না, এটা রাজনীতিতে খুব ক্ষতিকারক, এবং এই ক্ষতির মূল্য পশ্চিমবাংলার মানুষ যা দিয়েছে, কতদিনের জেদ চলবে। এই যে আজকে এমনি এমনি হয়েছে এই পরিস্থিতি। গণতন্ত্রের একটা বাতাবরণ থাকলে মানুষ ভালো খারাপ
যাচাই করার সুযোগ পায়। আর যদি শাসক দল মনে করে না আমরা কারো কোনো গুরুত্ব রাখবো না, আমরা যা বলবো সেটাই শেষ কথা, গণতন্ত্র টনতন্ত্র সব কথার কথা, আমাদের কথাই শেষ কথা, তাহলে যা হওয়ার তাই হয়েছে। কিন্তু তৃণমূল এবং মিডিয়া তো সেই সময় বলতো যে আপনার আমলে সিপিএম এর ক্যাডারদের এতটাই দাপট ছিল যে তারা অন্য দলের পতাকা ধরতেও ভয় পেত। তাহলে কি করে আমাদের এলাকা, আমি যেখানে থাকি সেখানে একাধিক গ্রাম পঞ্চায়েতে কি করে হচ্ছে কংগ্রেস জিতেছে, যখন আমাদের জমানা চলছে তখনও তৃণমূল পঞ্চায়েত দখল করেছে, কি করে? তারা দখল করতে পারতো না। আমি চন্দ্রখানোর যে ব্লকে থাকি সেই ব্লকেও দুটো পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস হচ্ছে দখল করেছিল, 10-15 গ্রাম পঞ্চায়েত আর শঙ্করকাটা গ্রাম পঞ্চায়েত, কি করে দখল করেছিল? আমরা যদি ওই রাজনীতি করতাম। এগুলো তা না, এগুলো ছিল আমাদের বিরুদ্ধে মানুষের কাছে উৎসাহ অপপ্রচার করার জন্যে একদম পরিকল্পিত বক্তব্য, যে কমিউনিস্টদের বিরুদ্ধে, বামপন্থীদের বিরুদ্ধে, সিপিআইএমের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার জন্যে। এবং এগুলো যে ওদের এই তৃণমূল কংগ্রেসের যে আতিপাতি নেতা এদের মাথার থেকে বেরিয়েছিল এরকম ভাবার কোনো কারণ নেই। ওদের যারা পরামর্শদাতা, সেই পরামর্শদাতারাই কি করে সিপিআইএম কে মানুষের কাছে হেয় করা যায়, ছোট করা যায়, তখন তারাই এইসব পরিকল্পনা তৈরি করে দিয়েছিল। সেই পরিকল্পনা নিয়ে এইসব হয়েছে। যখন অনুজ পান্ডের ঘর ভাঙা হচ্ছে, একটা 1.5 তলা ঘর ভাঙা হচ্ছে, তখন বিরাট, অনুজ পান্ডে পারিবারিক ভাবে আর্থিক দিক থেকে তারা সক্ষম, তার একটা ডুপ্লেক্স একটা বাড়ি, সেটা এমন প্রচার হচ্ছে মনে হচ্ছে রাজপ্রাসাদ ভাঙা হয়। আর তারপরে তৃণমূল কংগ্রেসের জমানায় সব বাড়ির চেহারা সেটা কি যেন মানে ছোটখাটো নেতাদের রাজবাড়ির মতন বাড়ি। হ্যাঁ, সেটা তো আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন। তারপরে তা নিয়ে কোনো চর্চা নেই। সেখানে মিডিয়া হচ্ছে যে তার কোনো ভাষ্য নেই। কেন ভাষ্য থাকবে? মিডিয়া বামপন্থীদের বিরুদ্ধে, সিপিআইএম এর বিরুদ্ধে ভাষ্য যারা তৈরি করে দেয়, তারা তৈরি করে দিয়েছিল, তখন সেটা চলেছে। এখন ভাষ্য তৈরি করার দরকার নেই। এখন কখনো কখনো আলোচনায় যারা বসেন তারা কেউ কেউ বলেন। আচ্ছা, আপনি মন্ত্রীও তো হয়েছেন অনেক ছোট বয়সে। 1996 সালে আপনি প্রথমবার মন্ত্রী 96 সালে মন্ত্রী হয়েছে। হ্যাঁ, তখন জ্যোতি বসু ডেকে কি আপনাকে কোনো পরামর্শ দিয়েছিলেন? এগুলো জ্যোতি বসু পরামর্শ দেন। আমি মন্ত্রী হয়েছিলাম, আমি রাষ্ট্রমন্ত্রী, আমার ক্যাবিনেট মিনিস্টার ছিল সুভাষ চক্রবর্তী। তো পরামর্শে সুভাষদা খুব খোলা মনের মানুষ। সুভাষদা বললো, সুশান্ত তুমি এইটা করো, হ্যাঁ উনি তো এইভাবে বলতেন, এইটা করো, করতাম। আচ্ছা, বললো সুশান্ত চলো নর্থ বেঙ্গল আমি যাব, তুমিও আমার সঙ্গে চলো। চললাম নর্থ বেঙ্গল। আচ্ছা, ট্রেনে যাচ্ছি, শিয়ালদা থেকে উঠবো ট্রেনে, ও মা দেখি সেখানে খাবার দাবার দিয়ে লোকজন উঠেছে। কি সুভাষ দার সঙ্গে নিরিবিলিতে কথা বলতে পাবে, সেই জন্য তারা ট্রেনে করে হচ্ছে যে এনজিপি যাচ্ছে। আচ্ছা, খাবার টাবার বেঁধে নিয়ে যাচ্ছে। মজার কি বলছে, মিঠুনের সঙ্গে হচ্ছে অভিনয় করবে, এইটা তার জীবনের শখ, সেইটা তার ব্যবস্থা করে দেবে, এইটা বলার জন্য এবং সেই সমস্ত জিনিসগুলো সুভাষ বাবু এন্টারটেইন করতেন। সুভাষ দা খুব খোলা মনের মানুষ ছিলেন। আচ্ছা, এবং শুধু তাই নয়, পার্টিতে যখন এরকম একটা সময় এলো, যখন 2001-এর আগে পার্টিতে যখন একটা বিভাজন তৈরি হচ্ছে, সমীর প্রতিদ্বন্দ্বী চৌধুরী আলাদা দল করছে, তখন তাদের জোরালো বক্তব্য ছিল আমাকে ওই পক্ষে নিয়ে নেয়া। আচ্ছা, এবং এইটা আমাকে নেয়ার জন্য তারা সুভাষদাকে হচ্ছে যে দিয়ে আমাকে বলিয়েছিল। সুভাষদার চেম্বারে সুভাষদা আমাকে ডেকেছিলেন, এই ব্যাপারে কথা বলতো। এইসব অনেকক্ষণ কথা হওয়ার পরে, উদ্ধার কথা হওয়ার পরে আমি সুভাষদাকে বলেছিলাম, সুভাষদা সব আপনি বললেন ঠিক আছে, কিন্তু যে কথা আমি শুরুতে বলেছিলাম, আমার বাবা, কাকা, মামা, দাদা দিয়ে আমি রাজনীতিতে আসিনি। আমার রাজনীতিতে আসা, রাজনীতিতে পরিচয়, মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, আবেগ সবই সিপিআইএম কে ঘিরে। তাই সেই সিপিআইএমটা ছেড়ে আমি অন্য কোনো রাজনীতিতে আমি যাব না। সুভাষদা বলেছিল, দেখ তুই যদি আসিস তাহলে আমরা একটা পরিস্থিতি তৈরি হবে, চেহারাটা বদলে যাবে পশ্চিমবাংলা। কিন্তু আমি মত দিইনি। সুভাষদা থেমে যায়। তারপরে সুভাষদা আর যায়নি ওদিকে। আমরা 2001 সালে ফাইট করি। 2001 সালে খুব ক্রুশিয়াল ছিল আমাদের ক্ষমতায় ফিরে আসা। যারা এখন
ছোট, তার অনেক বছর আগে, তো 25-26 বছর আগে, যাদের মনে থাকবে না, তখন তো একবার প্রায় ক্ষমতা যাবেই এরকম তৈরি হয়ে গেছিল একটা। তখন কলকাতা একদম সাংঘাতিক। সেই 2001 সালে বিধানসভা নির্বাচনের সময় গোটা রাজ্যে এত সভা আমি করেছিলাম যে আমার জীবনে বোধহয় অত সভা অন্য কোনো নির্বাচনে আমি করি। কলকাতা থেকে একবারে কোচবিহার পর্যন্ত আমরা ক্ষমতায় ফিরে এলাম শুধুমাত্র ওই বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরের আসনগুলোতে আমরা ধরে রাখতে পেরেছিলাম বলে। তা নাহলে এবার ক্ষমতা থেকে চলে যেতে হতো। সুভাষ চক্রবর্তীর কথা আপনি বলছিলেন, তার সঙ্গে আপনার কেমন সম্পর্ক ছিল? খুবই ভালো সম্পর্ক, আমাকে অত্যন্ত স্নেহ করতেন, নিজের ভাইয়ের মতনই স্নেহ করতেন, এবং কোনোদিন কোনো বিষয় নিয়ে কখনো কোনো 5 বছর একই দপ্তরে, উনি ছিলেন ক্যাবিনেট মিনিস্টার, আমি ছিলাম তার নিচের রাষ্ট্রমন্ত্রী, কোনোদিন কোনো বিষয় নিয়ে কোনো মত পার্থক্য হয়নি। আচ্ছা, উনি একদম মানে এক কথায় উদার মনের মানসিকতা নিয়ে চলতেন, কোনো ওনার মধ্যে কোনো রিজার্ভেশন ছিল না একদম। এবং শেষ দিন পর্যন্ত উনি অসুস্থ হওয়ার পরেও আমার সঙ্গে ছিলেন। যখন দপ্তর আলাদা হয়ে গেল, উনি পরিবহন দপ্তরে থেকে গেলেন, আমি শিল্প শ্রম দপ্তরে চলে এলাম, তখন আমার সঙ্গে যোগাযোগ ছিল, কথা বলতেন। আচ্ছা, অনেকে বলেন যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বুদ্ধবাবুর সঙ্গে সঙ্গে তার নামও উঠে আসে, তো আপনি তো একদম কাছ থেকে আমি দেখেছেন। ছিলাম একবারে জুনিয়র মন্ত্রী হিসাবে, খুবই ছোটখাটো মাপের মন্ত্রী, আর ওগুলো যে লেভেলে আলোচনা করে সিদ্ধান্ত তার ধারে পাশে আমি ছিলাম না। সেই জন্যে হতে পারে যে ওনার নাম আসায় স্বাভাবিক। উনি কানেও কি কিছু এসে পৌঁছয়নি? না, আমার কানে এরকম ভাবে কেউ আমার কাছ পর্যন্ত এসব নিয়ে চর্চাও করতো না, কেন জানে যে আমি ডিসিপ্লিন সোলজার বলতে যাবো যে আমি পার্টিতে ডিসিপ্লিন সোলজার বরাবর। সেই জন্যে কোনোদিন পার্টি সম্পর্কে একটা বাড়তি কথা, বেফাস কথা, উল্টাপাল্টা কথা কোনোদিন কোনো সাংবাদিকও আমার মুখ থেকে বের করতে পারেনি। যখন রাজনীতির একদম টালমাটাল 11 সালে বা তার পরবর্তীকালেও কোনোদিন কোনো ইন্টারভিউতে কোনো সাংবাদিক একটা বেফাস শব্দও আমার কাছ থেকে বের করতে পারে। আপনার কি মনে হয় বুদ্ধদেব ভট্টাচার্য না হয়ে যদি সুভাষ চক্রবর্তী মুখ্যমন্ত্রী হতেন তাহলে আবার সিপিএম সরকারে আসতো? এখন মনে হওয়া না হওয়ার কিছু নাই। 11 সালে আমাদের ক্ষমতায় যাওয়ার যে পরিস্থিতিটা, এটা তৈরি হয়ে গেছিল 2009 সাল থেকে। আচ্ছা, 2009 সালের লোকসভা নির্বাচন থেকে তার সিগন্যাল, তার আগের পৌরসভা নির্বাচন থেকে সিগন্যাল দিচ্ছিল। হয়তো 11 সালে আমরা ক্ষমতায় থেকে যেতে পারতাম। যখন নন্দীগ্রামে আবার একটা ঘটনা ঘটলো, সেদিন তৃণমূল কংগ্রেসের সব নেতারা পূর্ব মেদিনীপুর ছেড়ে পালাতে তৈরি, গাড়িতে চেপচে পালিয়ে যেতে আরম্ভ করেছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তারপরে যে ঘটনা ঘটেছিল, আমি আর তার ব্যাখ্যার মধ্যে যাব না। সেই ঘটনার দিনেই যদি 2টো দিন যা ছিল চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা যদি 2টো দিন ঠিকভাবে সেটা কার্যকর হতো, তাহলে অষ্টম বামফ্রন্ট সরকার 2011 সালে কেউ ঠিকই রাখতে পারতো না, চলে আসতো। কিন্তু যেদিন সেটা হয়ে গেল, তখনই আমরা বুঝে গেলাম যে 2010 সালে এই ঘটনার পরে বুঝে গেলাম যে 11 সালে ক্ষমতায় আসাটা খুব টাফ। মানে একটু একটু করে বুঝতে পারছিলাম না, বুঝতে পারবো তো, জলের মতন বুঝতে পারছিলাম। আমরা তো পশ্চিম মেদিনীপুরে বেশিরভাগ আসনে জিতেছিলাম সেই বাজারে। পশ্চিম মেদিনীপুরে আমরা জিতেছিলাম, বেশিরভাগ আসনে আমরা জিতেছিলাম, ওই বাজারেও জিতেছিলাম। যে পশ্চিম মেদিনীপুরে সবচেয়ে বেশি আক্রমণ, সবচেয়ে বেশি রক্তাক্ত, সবচেয়ে বেশি খুন, মাওবাদীদের, তৃণমূল মাওবাদীদের যৌথ আক্রমণে খুন, তারপরেও আমরা হচ্ছে বেশিরভাগ আসনে জিতেছিলাম। কিন্তু রাজ্যের অন্য জায়গায় আমরা পারলাম না। সেই ব্যর্থতার কারণে আমাদের 11 সালে হচ্ছে। কিন্তু ভোটের শতকরা হার এবং মোট যে ভোট, তার বিরাট কিছু ফারাক ছিল না। আমার মনে পড়ে, এখন ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে না, বোধহয় কত 24 লক্ষ ভোটের ফারাক ছিল। তোমরা তো চর্চা করো এসব নিয়ে, সাংবাদিকরা, বোধহয় 24 লক্ষ, 11 সালে বোধহয় 24 লক্ষ ভোটের ফারাক ছিল গোটা রাজ্যে। 24 লক্ষ ভোট কিছু ফারাক। পশ্চিম মেদিনীপুর সেই সময় অবিভক্ত পশ্চিম মেদিনীপুর ছিল এবং লোকে বলতো 2001-এর আগে অবিভক্ত ছিল, 2001-এর বিধানসভা ভোটের পরে পরেই ভাগ হয়ে গেল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এবং লোকে বলতো লাল দুর্গ। কারণটা কি মানুষের ভালোবাসা, নাকি একদিকে লক্ষণ সেটার, একদিকে আপনি? মানুষের ভালোবাসা। মেদিনীপুর জেলায় যে জমির আন্দোলন হয়েছিল, জমির আন্দোলনের সুফল। জমির আন্দোলন, বর্গার আন্দোলন, সাজার আন্দোলন, এগুলো অন্য জেলা তো হয়েছিল, কিন্তু যে বড় ফর্মে হয়েছিল সেটা
অবিভক্ত মেদিনীপুর জেলাতে হয়েছিল। সাঁজা প্রথা অন্য জেলায় ছিলই না। বর্গা রেকর্ডের আন্দোলন, জোরদার জমিদারদের জমি, সেই জমি খাস করে সেই জমিতে গরিব মানুষের অধিকার কায়েমের আন্দোলন, এইগুলোই ওই জেলাকে হচ্ছে একবারে সামনের সারিতে এনে দিয়েছিল। তারপরে হচ্ছে ওই 2001-এর যে ঘটনা আমরা ঠেকিয়ে দিতে পেরেছিলাম বিপর্যয়টা, সেটার পরে আরো মেদিনীপুর হচ্ছে যে লাইমলাইটে চলে এলো। মেদিনীপুর পারলো ঠেকাতে 2001-এ, রাজ্যে আবার পুনরায় বাম শাসন ফিরে এলো। সেটা থেকেই মানুষের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল। কেশপুরে কংগ্রেস আর সিপিএম এর মধ্যে যে মারাত্মক ক্ল্যাশটা লাগলো, সেটা শুরুটা কিভাবে হয়েছিল? কংগ্রেস তো আমাদের জেলাতে ছিল, কিন্তু কংগ্রেসের চেয়ে আমাদের জেলায় বামপন্থীদের সত্যি বেশি ছিল। ওরা আচ্ছা আচ্ছা। আমাদের জেলাতে বামপন্থীদের সব বিগ লিডাররা, হ্যাঁ, সব নাম করা লিডার, গোপাল পান্ডা থেকে আরম্ভ করে, সিপিআইয়ের হরেন মিত্র থেকে আরম্ভ করে, কামাখ্যা ঘোষ থেকে আরম্ভ করে, এদিকে সুকুমার সেনগুপ্ত থেকে আরম্ভ করে, ষোড়শী চৌধুরী থেকে আরম্ভ করে, এই সব নেতারা, বামপন্থী নেতারা মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুরে। সেই জন্য এখানে বামপন্থীদের প্রভাবটা কংগ্রেসের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল বরাবর। আচ্ছা, একটা জিনিস আর বলুন যে কেশপুরে রজনী দোলেই এমএলএ ছিল। যখন 1977 সালে পশ্চিমবাংলার ক্ষমতার পালাবদল হচ্ছে, তখনও রজনী দোলেই কিন্তু কেশপুর থেকে জিতেছিল। হ্যাঁ, তারপরে আর কেশপুরে জিততে পারেনি। কিন্তু বিরোধীরা তো বলে যে বিরোধীরা মনোনয়ন জমা দেওয়ার সুযোগই পেত না। তাহলে কি করে জিতলো? তাহলে বিরোধীরা সমঝোতা বলে দুটো জেলা পরিষদ জিতলো কি করে? দক্ষিণ চব্বিশ পরগনা আর হচ্ছে জিতলো কি করে? আমাদের এলাকায় অনেক, আমি তো বললাম যে বিরোধীরা যদি মনোনয়ন, মেদিনীপুর পুরসভায় আমরা 34 বছর বামফ্রন্ট সরকার থাকাতে একবারের জন্য মেদিনীপুর পুরসভা আমরা দখল করতে পারি। সববারই কংগ্রেস জিততো। কি করে জিততো? আমরা যদি নমিনেশন জমা দিতে না দিতাম, তাহলে কংগ্রেস কি করে মেদিনীপুর জেলা পুরসভা কি করে কংগ্রেসের দখলে বরাবর থাকতো? ওগুলো বললাম, ওগুলো হচ্ছে যে প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছিলেন যে কেশপুর সিপিএম এর শেষপুর। ওইটাই করতে চেয়েছিলেন, কিন্তু শেষপুর হলো না। হ্যাঁ, শেষপুর করতে পারলেন না। 2001 সালে তার পরিকল্পনা ভেস্তে গেল, এবং সেই জন্যই তো যত রাগ গিয়ে পড়লো যে সেই কেশপুর গড়বেতার মানুষকে ঐক্যবদ্ধ করে যে আন্দোলন আমরা করেছিলাম, তার জন্যে যেভাবে হোক আমাকে জেলে ভরতে হবে, আইনি হোক বেআইনি হোক, জোর করে হোক জেলে ভরেছিল। সুশান্ত ঘোষ মানেই হচ্ছে হার্ডলাইনার নেতা। তো আপনি কি এই ইমেজটা খুব সচেতন ভাবেই তৈরি করেছিলেন নিজেকে নিয়ে? আমি কোনো ইমেজ বিল্ড আপ করার জন্য কোনোদিন আলাদা করে কোনো ভাবনা চিন্তাও করিনি, কোনো পরিকল্পনাও করিনি। আমি রাজনীতির কর্মী হিসাবে আমার যে কাজ সেই কাজ আমি করে গেছি। এবারে তাতে মানুষ কিভাবে তারা গ্রহণ করবে, মানুষের ব্যাপার, মিডিয়া কিভাবে ব্যাখ্যা করবে, মিডিয়ার ব্যাপার, ওগুলো নিয়ে আমার কোনোদিন মাথা ব্যথা ছিল না। আর আলাদা করে সচেতনভাবে আমি কোনোদিন কোনো মিডিয়ার সামনে এ নিয়ে কোনো একটি বাক্য আমি উচ্চারণ করিনি। আমার যা মনে হয়েছে আমি বলেছি, এবারে মিডিয়া যা ভাবার হয়েছে। মানে আপনি এই ইমেজের সঙ্গে আমার আপনার মাথা ব্যথা কোনোদিনও ছিল না, এবং আজও নেই, কোনোদিন ছিল না, এখনো নেই। আপনি যখন কাজ করতেন মানুষের জন্য, আপনাকে কি অনিল বিশ্বাস ফ্রি হ্যান্ড দিয়েছিলেন? আমি বললাম তো যে আমার এলাকায় কাজ করার ক্ষেত্রে ফ্রি হ্যান্ড তো ছিলই, কিন্তু আমি এলাকায় যত না কাজ করতাম তার চেয়ে গোটা রাজ্যে আমাকে বেশি পাবলিক মিটিং করে বেড়াতে হতো। 2001 সালের পরে গোটা রাজ্যে সবচেয়ে বেশি পাবলিক মিটিং যাকে করতে হয়েছে তার নাম সুশান্ত ঘোষ। যদি অতীতের রেকর্ড খুঁজে দেখেন তাহলে দেখবেন সবচেয়ে বেশি করেছি। পার্টি বলেছে গেছি, আজকে কোচবিহার তো কালকে কাগজি করে বেরিয়েছি। আচ্ছা, আপনার কাজের পদ্ধতি যেটা ছিল, বুদ্ধবাবু নাকি সেটা পছন্দ করতেন না? দেখুন, এগুলো যারা চলে গেছেন, নেই, প্রয়াত হয়েছেন, তাদের সম্পর্কে আর এ নিয়ে চর্চা আমি জিজ্ঞাসা করছি আপনাকে যে তিনি এখন কি শুনেন, এরকম মনে করতেন? সবারই সব জিনিস সবারই কি ভালো লাগতে পারে? ভালো শব্দটাই হলো আপেক্ষিক। আজ যেটা আমার আজকে ভালো লাগছে সেটা ওর ভালো নাও লাগতে পারে, ওর যেটা ভালো লাগছে সেটা ওর ভালো নাও লাগতে পারে। ভালো শব্দটাই হলো আপেক্ষিক। তাই ওটা বুদ্ধবাবুর সাথে কি আপনার কখনো মতপার্থক্য হয়েছিল কোনো কিছুতে? আমি আবারও বলছি যে বুদ্ধদা আমার অনেক সিনিয়র লিডার, প্রবীণ নেতা ছিলেন। বুদ্ধদার মন্ত্রিসভায় আমি ছিলাম। হ্যাঁ, যেখানে জ্যোতি বসু
একটা ঘটনাকে কেন্দ্র করে বলেছিলেন, বুদ্ধদাকে আমাকে নিয়ে বসেছিলেন জ্যোতিবাবু তার চেম্বারে, সেখানে অসীম দাশগুপ্ত ছিল। আচ্ছা। সেখানে একটা ঘটনাকে কেন্দ্র করে জ্যোতিবাবু বলেছিলেন, বুদ্ধ ইউ আর রং, সুশান্ত ইজ রাইট। এটাকে কেন্দ্র করে কি হয়েছিল আমি তো আর বুদ্ধদাকে এটা নিয়ে কখনো জিজ্ঞেস করতে যাইনি, আর জিজ্ঞাসা করা আমার পক্ষে কোনো এটা সঠিকও ছিল না। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছিল একটু বলা যাবে? বুদ্ধদা নেই, বুদ্ধদা চলে গেছেন, আমার রেসপেক্টেড লিডার। আর কেন শুধু সব নিয়ে, জ্যোতিবাবু নেই, বুদ্ধদাও নেই, অনিলদাও নেই, এখন শুধু আছেন সেইদের অসীম দাশগুপ্ত আছেন। এখনো পর্যন্ত সাক্ষী বলতে অসীম দাশগুপ্ত আছেন, আর তো কেউ নেই, আর আমি আছি। সেই সময় হচ্ছে যে মৃত্যুঞ্জয় সিং বলে একজন এসপি ছিলেন আচ্ছা। আমাদের জেলায়, হ্যাঁ, আইপিএস। হ্যাঁ, হ্যাঁ। সেই তৃণমূল আর বিজেপিকে হচ্ছে যে মদত দিচ্ছিল, আচ্ছা। এটা আমি বারে বারে এই বলেছিলাম। কিন্তু আমার রিপোর্টটা অ্যাকসেপ্ট হয়নি কোনো কারণে। তখন পুলিশ মন্ত্রী হিসাবে বুদ্ধদা এম.কে. সিংকে তো গুরুত্ব দিয়েছিলেন। দিয়ে কোনো একটা পার্টির মিটিংয়ে সিদ্ধান্ত হতে গেছিল যে আমার জন্যই মেদিনীপুরে এইসব ঘটনা ঘটছে, অতএব আমাকে মেদিনীপুরে যাওয়া বন্ধ করলে, আমি যদি মেদিনীপুর জেলায় যাওয়া আমাকে বন্ধ করে দেয়, তাহলে এইসব ঘটনা থেমে যেতে পারে। এটা নিয়ে পার্টির অভ্যন্তরে হচ্ছে যে খুবই চর্চা হয়। আচ্ছা, আচ্ছা। তার পরবর্তীকালে এম.কে. সিং বদলি হয়ে চলে আসে। কিন্তু জেলায় কিছু ঘটনা, সেই ঘটনা চোখে আঙুল দিয়ে যে কিভাবে পুলিশ মদত দিয়েছে তৃণমূলকে, বিজেপিকে। আমরা সরকার রয়েছি, আমাদের লোকেরা পাট্টার জমি থেকে উৎখাত হয়ে যাচ্ছে, আমাদের লোকেরা বর্গার জমি থেকে উৎখাত হয়ে যাচ্ছে, আমাদের লোকেদের ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, আবার আমাদের লোকেরা অ্যারেস্ট হয়ে যাচ্ছে। এইগুলোকে কেন্দ্র করে এই ধরনের একটা চর্চা এসে গেছিল। তখন সেই চর্চার পরে তখন আমাকে ডেকেছিল, আমাকে দ্বিতীয় বলেছিল কি হয়েছে, তুমি এসো আমার সামনে বলবে। তো আমি ওই সময়কার প্রায় 3 মাসের ঘটনা একবারে তারিখ দিয়ে দিয়ে নোট করে করে জেলার ঘটনা নিয়ে টাইপ করে আমি হচ্ছে যে দিয়েছিলাম জ্যোতিবাবুকে। আচ্ছা। কপি করে জ্যোতিবাবুকে দিয়েছিলাম, যে আলোচনায় বসা হয়েছিল বুদ্ধদাকে দিয়েছিলাম, আর অসীম দাশগুপ্তকেও দিয়েছিলাম আমার কাছে। ওইটা পড়ার পরে জ্যোতিবাবু বললো, আমাকে বললো, আমি তো আমার যা বলার আমি তোকে বলে ওই দিয়েছি। মিটিং এ আপনারা 4 জনই ছিলেন? আচ্ছা। আচ্ছা, বুদ্ধবাবু কি বরাবরই আমলাদের উপর বেশি ভরসা করতেন? তার কারণ সিঙ্গুর নন্দীগ্রামের সময় আমরা সেম জিনিসটা দেখেছি। প্রশ্ন আসাটা স্বাভাবিক, কিন্তু আমি আর যেহেতু বুদ্ধদা নেই, প্রয়াত হয়েছেন, আমি আর বুদ্ধদাকে নিয়ে আর কোনো চর্চার মধ্যে আমি হচ্ছে যাব না। বেশ। বুদ্ধদা পশ্চিমবাংলার মানুষের শ্রদ্ধার জায়গায় আছেন, শ্রদ্ধার জায়গায় থাকবেন। মানুষ মাত্রই আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের 10টা কাজ করলে 2টো ভুল হতেই পারে, ভুল ত্রুটি নিয়েই আমরা মানুষ। হ্যাঁ, তাই নির্দিষ্টভাবে আর এই চর্চার মধ্যে যে মানুষ নেই, যার ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই, তাকে আর এই চর্চার। আচ্ছা, বুদ্ধবাবুর ক্যাবিনেট এবং জ্যোতি বসুর ক্যাবিনেট, আপনি দুটোর সঙ্গেই কাজ করেছেন, কি তফাৎ এবং কি মিল? দুটো বছর আমি জ্যোতিবাবুর ক্যাবিনেটে ছিলাম 96 সাল থেকে 2001 পর্যন্ত, আর বুদ্ধবাবুর ক্যাবিনেটে ছিলাম 2001 থেকে 2011 পর্যন্ত। বেসিক্যালি আমাদের ক্যাবিনেট মিটিং হচ্ছে, সেখানে বেসিক ডিসিশন তার পেপারস দিয়ে দেওয়া হয়। সেই মিটিং এর একদম মানে যেটা বলা যায় একদম হচ্ছে যে সিস্টেমেটিক ওয়েতে আর কি এজেন্ডা ডিসকাশন হয়ে যায়, অনুমোদন হয়ে যায়, চলে যায়। এ নিয়ে ক্যাবিনেট মিটিং এ দীর্ঘ আলোচনার কোনো সুযোগ নেই। জ্যোতিবাবুকে কথা বললে জ্যোতিবাবু হচ্ছে যে সময় নিয়ে শুনতেন এবং তিনি টাইম দিতেন, শুনতেন, ব্যস্ততার মধ্যেও। বুদ্ধদার তিনি টাইম দিতেন, যাদের টাইম চাইতো টাইম দিতেন, কিন্তু আমাদের সেরকম প্রয়োজন হতো না বলে আমরা টাইম হচ্ছে যে চাইতাম না। আর কখনো কখনো হতে বলেছি সংক্ষেপে বলো, এই হচ্ছে এইরকম আর কি। তারপরে খুব বেশি ব্রড কোনো ডিসকাশনের মধ্যে তার সঙ্গে যাইনি কখনো। সেটা কেন? ধরো প্রয়োজন হয়নি। আমি যে দপ্তর চালাতাম, আমার দপ্তরের তো প্রয়োজন হলে আমি যাব, না হলে যাবো কেন? আমার দপ্তর ছিল তখন। ব্যক্তিগত স্তরে কেমন সম্পর্ক ছিল আপনাদের? খুবই ভালো,
ব্যক্তিগত স্তরে কোনো খারাপ সম্পর্ক নেই, আমাদের কারোর সঙ্গেই কারো কোনো খারাপ সম্পর্ক কখনো ছিল না। আপনি ওনার বাড়িতে গেছেন? না, আচ্ছা আমার বাড়িতে বুদ্ধদা গেছেন, আচ্ছা আমার বাড়িতে গেছেন, চন্দ্রখানের বাড়িতে হুম, উনি খেয়ে বিশ্রাম করেছেন, আচ্ছা, করে ওখান থেকে মিটিং করতে গেছেন, হুম, সেটা ছিল। কিন্তু আমি ওনার বাড়িতে যাই, আচ্ছা সুযোগ হয়নি, যাইনি বলে সুযোগ হয়নি। আচ্ছা, নন্দীগ্রামের ঘটনায় একটুখানি আসবো, যে 14 জনের মৃত্যু হলো এবং রাজ্যের পালাবদলের একটা অন্যতম কারণ বলা হয় এইটা, এবং আপনাদেরও এটা একটা বিরাট ফেলিওর। সেই নন্দীগ্রামে মাওবাদীরা জড়ো হচ্ছে, যেটা বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন। পশ্চিম মেদিনীপুরের পরে মাওবাদীদের ডেন হয়ে গেল এই জায়গা, আপনারা আটকাতে পারলেন না কেন? এটা তো পূর্ব মেদিনীপুরের 14ই মার্চের যে ঘটনা, হুম, সেই ঘটনা ছিল পুলিশের ফেলিওর। পুলিশের ফেলিওর। আচ্ছা, আমাদের কাছে খবর ছিল, ব্যক্তিগতভাবে আমি এই খবর পৌঁছে দিয়েছিলাম যে পুলিশের যিনি উচ্চ পদাধিকারী, হুম, ওনাকে এখনই সরান, উনি খুব ভালো ভূমিকায় নেই, উনি কিন্তু ওনার ভূমিকা খুবই নেগেটিভ, কিন্তু সরানো হয়নি। এবং উনি সেই পুলিশ অফিসার, হুম, তিনি হচ্ছে যে এই যে গুলি চালনার ঘটনা, তার জন্যই ঘটনা হচ্ছে যে ঘটেছিল, তা নাহলে এই ঘটনা হচ্ছে ঘটার কথা না। এবং সেখানে গুলি চালানোর মতন কোনো পরিস্থিতি ছিল না। গুলি চালিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন, গুলি চালিয়েছিল, মারা গেছিল লোকেরা। হুম, এখন তো এই তো আত্মতার তদন্তের কোনো জায়গায় নেই। তৎকালীন পুলিশের যিনি রাজ্যের সর্বোচ্চ পুলিশ অফিসার হিসাবে যিনি ওখানে পোস্টিং ছিলেন, ডিজি না, তার আপনার নিচে নাম মনে আছে? এই মুহূর্তে নামটা মনে নেই। আমি বলেছিলাম যে ওখানে রাখলে সর্বনাশ হয়ে যাবে, এটা খবরটাও দিয়েছিলাম। এটা আপনি কতদিন আগে বলেছিলেন? এই যে 14 মার্চ ঘটা হলো, এটা 2-3 দিন আগেই খবরটা আমাদের কানে গেছিল। পুলিশের মধ্যে, সংগঠনের মধ্যেও তো আমাদের লোকজন ছিল, হুম, তারাই হচ্ছে যে এই খবরটা বলেছিল, যেটা এখনই হচ্ছে যে ব্যবস্থা নেই, নাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। কিন্তু তাতেও নন্দীগ্রামের ওই ঘটনাতেও আমাদের সরকার চলে যেত না। নন্দীগ্রামের চেয়েও বড় ঘটনা ঘটলো আমাদের সিঙ্গুরের ফেলিওর। নন্দীগ্রাম সিঙ্গুরের ফেলিওর আমাদের মানুষ মনে করলো যে এই সরকার আর মানুষকে হচ্ছে যে তার পরিষেবা দিতে পারবে না। দিনের পর দিন হাইওয়ে অবরোধে রইল, হাইকোর্ট বলে দিল যে হচ্ছে যে অবরোধ তুলে দেয়া হোক, হুম, এটা জনবিরোধী, তারপরেও আমরা অবরোধ তুলতে পারলাম না, যেটা তো সম্পূর্ণ অন্যায়। একটা হাইওয়ে অবরোধ আটকে করে রাখা, রেখে হ্যাঁ। সেখানে হচ্ছে অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে সবকিছু, দৈনিক মানুষের নিত্য প্রয়োজনীয় পরিষেবা থেকে সবকিছু স্তব্ধ করে দেয়া, এই অধিকার কারো ছিল না। সেটা আমরা যে দুর্বলতা দেখিয়েছিলাম, তার মূল্য আমাদের দিতে হবে। এবার একটা অন্য ঘটনায় আসি। আপনার জেলাতেই বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়িতে ল্যান্ডমাইন হামলা। পুলিশের কাছে কোনো ইন্টেলিজেন্স ছিল না, তার কারণ আপনি সেই সময় পশ্চিমাঞ্চলের উন্নয়ন মন্ত্রী ছিলেন। তো আপনার কি মনে হয় পুলিশ কিছু জানতো না? এখন এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে যে কথাগুলো এসে যাবে, সে কথাগুলো আমি চাইনি আজকের আলোচনার মধ্যে আসুক। কিন্তু যেদিনে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়, সেদিন একই অনুষ্ঠানে আমিও ছিলাম, হুম, হুম, রবিলাল মৈত্র ছিল, আচ্ছা, আমরা সবাই ছিলাম আমাদের জেলার মন্ত্রী হিসাবে। আচ্ছা। বুদ্ধদাও ছিলেন, হুম, কেন্দ্রের মন্ত্রী তিনিও ছিলেন, ইস্পাত মন্ত্রী রামবিলাস পাসওয়ান বোধহয় ছিল। ওরা ফিরে যাচ্ছেন মেদিনীপুর, আমরা চলে গেলাম চন্দ্রখানা রোড। চন্দ্রখানা রোডে গিয়ে আমরা হচ্ছে যে গেস্ট হাউসে বসেছি, তখনই খবর পেলাম এরকম হয়েছে। এই আসলে এটার পিছনে একটা বৃহত্তর পরিকল্পনা। যেভাবে হোক পশ্চিমবাংলা থেকে বামপন্থীদের উৎখাত করতে না পারলে, হুম, ভারতবর্ষে বামপন্থীদের প্রভাব যেভাবে বাড়ছে, হুম, 2004-এর লোকসভা নির্বাচনে বামপন্থীরা যে জায়গায় পৌঁছেছে, হুম, এটা ছিল অশনি সংকেত। তাই ভারতবর্ষের সমস্ত প্রতিক্রিয়ার শক্তি, হুম, যত প্রতিক্রিয়ার শক্তি ভারতবর্ষে আছে, এবং দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তি যা আছে, এবং বিচ্ছিন্নতাবাদী শক্তি থেকে আতঙ্কবাদী শক্তি থেকে ধর্মীয় মৌলবাদী শক্তি, সবাই হচ্ছে যে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা গ্রহণ করলো যে পশ্চিমবাংলা থেকে বামপন্থীদের যেভাবে উৎখাত করতে হবে। এবং তার জন্যে অঢেল টাকা, তার জন্য প্রতিদিন একটা করে খবরের কাগজ আত্মপ্রকাশ করছে, প্রতিদিন একটা করে টিভি চ্যানেল আত্মপ্রকাশ করছে পশ্চিমবাংলায়। এই সবই হয়েছিল পশ্চিমবাংলা থেকে বামপন্থীদের 11 সাল উৎখাত করতে, যেভাবে তারা বদ্ধপরিকর ছিল বলে।
এবং তারই অঙ্গ হিসাবে এগুলো একটার পর একটা হয়েছে। 2007 থেকে 2011 যখন মাওবাদীদের বারবারন্ত, তখন জঙ্গলমহলের পরিস্থিতি কতটা হাতের বাইরে চলে গেল, এত সিপিএম নেতা খুন হলো। আপনি মন্ত্রী ছিলেন সেই সময়, আপনি সামলাতে পারলেন না কেন? আমার তো দপ্তর ছিল না, দপ্তর এটা ছিল না পুলিশ বলে আপনি দপ্তরের, সামলাতে পারলেন না? পশ্চিমাঞ্চলের দপ্তর, পশ্চিমাঞ্চল উন্নয়নমূলক দপ্তর, পুলিশ দপ্তরের দায়িত্ব ছিল। হুম, সালকু সরেনের ডেড বডি 5 দিন ধরে খোলা আকাশের নিচে পড়ছে, পুলিশের কোনো ভূমিকা নেই। আমি কারো সমালোচনা করব না, আমি বলেছি কারো সমালোচনা আজকের আলোচনা আমার নিয়ে আসা উচিত না, বলেছি হাত পা বাঁধা। এমনকি এটাও বলা আছে হুম, যে রাজ্যে পশ্চিমাঞ্চলের উন্নয়ন নিয়ে সভা হচ্ছে, জেলা পরিষদের সভাধিপতিরা আছেন, ডিএমরা আছেন, সেখানে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী নেই। এর চেয়ে আর আমি বেশি কিছু বলবো না। আপনার যেই ক্ষোভ আপনি সেই সময় প্রকাশ করেননি কেন? কেন কেন কোথায় প্রকাশ করব? আমার যেখানে প্রকাশ বলার করার কোনো সেখানে- জায়গাও ছিল না? যেখানে বলার আমি সেখানে বলেছি। আমি তো আর পাবলিকলি প্রকাশ করবো না, আমার যেখানে বলার আমি সেখানে বলেছি। কোথায় বলেছিলেন? আমার যেখানে যারা আমাকে মন্ত্রী করেছিলেন, যারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন, তাদের কাছে বলেছি। আমি অন্য কোথায় বলতে যাব? আমরা তো একটা শৃঙ্খলাবদ্ধ রাজনীতি করি, আমরা তো আর হচ্ছে যে শৃঙ্খলাহীন রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত নয়। এখনো তো আমরা শৃঙ্খলার অন্তর্ভুক্ত আছি বলে হুম, অনেক কিছুই যা আছে সেগুলো আমরা পাবলিকলি বলি না। আপনার নিজের কখনো ভয় লাগেনি? না, ওই ভয় শব্দটা আমার ডিকশনারিতে নাই কোনোদিন। তাই জীবনে একবার জন্মেছি, মৃত্যু একবারই হবে, আর যখন নির্দিষ্ট থাকবে তখনই মৃত্যু হবে, তার আগেও হবে না, পরেও হবে না। এবং শেষ উদাহরণ আমি অনেককে বলি যে 234 জন ফ্লাইটে চাপলো, 233 জন হচ্ছে যে ডিএনএ টেস্ট করে তাদের বডি আইডেন্টিফাই করতে হলো, আর একজন ফ্লাইট থেকে নেমে হেঁটে হেঁটে বেরিয়ে গেল। এটাই হচ্ছে প্রকৃতির সিদ্ধান্ত, যার যখন নির্দিষ্ট আছে তখন। তাহলে ভয় যে পাবে সে মরার আগেই মরে যাবে। তাই ওই জন্য ওই ভয় শব্দটা আমার ডিকশনারিতে কোনোদিন ছিল না, আজও নাই, হয়তো যতদিন পৃথিবীতে থাকবো ততদিন থাকবে না। শালবনীতে ফ্যাক্টরি করার যে আইডিয়াটা, সেটা কি আপনি বুদ্ধদেব ভট্টাচার্যকে দিয়েছিলেন? ওরা সার্ভে করে, যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট গ্রুপ যারা, তারা সার্ভে করে কোথায় কোথায় খালি ল্যান্ড আছে, কোথার পরিকাঠামো হচ্ছে যে উন্নত করতে গেলে রেল লাইনের অ্যাডভান্টেজ কোথায় পাওয়া যাবে, জল যেটা দরকার সেটা কোথার থেকে পাওয়া যাবে, এগুলো ওরা যারা হচ্ছে যে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট গ্রুপ, তারা প্রফেশনাল যারা সার্ভেয়ার তাদেরকে যেসব করে তারাই ঠিক করেছিলেন। পরে আমরা যখন জানতে পারলাম, আমরা খুব ভালো, ওখানে ব্যারেল ল্যান্ড, কোনো চাষে সেরকম কোনো ফার্টাইল ল্যান্ড নয়, যদি হয় তাহলে গোটা এলাকার চেহারা বদলে যাবে। হ্যাঁ, করেছিলাম আমরা। আচ্ছা, অর্থাৎ আপনি সেরকম ভাবে কিছু বলেননি? না, এটা দপ্তর থেকে, শিল্প দপ্তর থেকেই ওরা বলেছিল। তো তারপরে ফ্যাক্টরিটা যখন- আলটিমেটলি হলো না, আপনিও করতে পারলেন না, সৌরভ গাঙ্গুলি একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন, শুনেন, তিনিও করতে পারলেন না। 11 সালের পরে, 11 সালে যখন টাটা পশ্চিমবাংলা থেকে চলে গেল, 11 সালের আগে, হ্যাঁ, সেদিনই পশ্চিমবাংলার শিল্পের কফিনে শেষ পেরেক ফুটা হয়েছিল যে টাটার মতন গোষ্ঠী যখন পশ্চিমবাংলা ছেড়ে চলে যাচ্ছে, আর কেউ পশ্চিমবাংলা শিল্প করতে আসবে না। এটা যারা মানে আহাম্মক তারাও জানে, কিন্তু তবুও তো মিডিয়াতে এই বড় বড় শিল্প সম্মেলন, এত হাজার কোটি টাকার মৌ, এত হাজার কোটি টাকার হচ্ছে সব চুক্তি হয়ে গেল, এসব হচ্ছিল, কিন্তু কাজের কাজ। আমি তো বোধহয় কোনো মিটিংয়ে বলেছিলাম যে একটা কোনো কারখানা উদ্বোধন হয়েছে, সেই কারখানায় 2000 লোক চাকরি করে, তার একটা ছবি দেখান ওনার জমানাতে, আমাদের যিনি সদ্য প্রাক্তন হয়েছেন তার জমানাতে। কে আসবে? তৈরি কারখানা গুটিলিয়ে চলে যেতে হলো, তৈরি কারখানা হচ্ছে যেখানে কোটি কোটি টাকা যেখানে ইনভেস্ট হয়েছে সেটা বরবাদ হয়ে গেল, তার কে আসবে পশ্চিমবাংলায়? কেউ আসতে চায়? তারপরে পশ্চিমবাংলার যা অবস্থা হলো, যে একটা বোধহয় বিধানসভার বক্তৃতায় বলেছিলাম যে আমাকে একজন প্রাক্তন বিডিও আমার সঙ্গে তার যোগাযোগ হিসেবে বলেছিল, যেটা হচ্ছে যে কবে রিটায়ার করবো, বেঁচে যাবো কেন, বলে একটা কালভার্টের জন্যে বোধহয় 1.5 লাখ টাকা স্যাংশন করেছি। সেই 1.5 লাখ টাকার স্যাংশন করার পরে যে কালভার্টের টেন্ডার পেয়েছিল, সে এসে আমার সঙ্গে দেখা করে বলছে, স্যার আমার টেন্ডারটা ক্যান্সেল করে দিন, আমার কাজ কেন? বললে যে 1.5 লাখ টাকার আমি কাজের যে অর্ডার আমি পেয়েছি, অর্ডারের জন্য আমাকে ঘুষ দিতে হবে 80,000 টাকা, ছোট বড় মেজর সেজো নেতাদের। তারপরে আমি
এই 1.5 লাখ টাকার কাজ যদি 80,000 টাকা আমার ঘুষ দিতে হয়, তাহলে আমি 70,000 টাকা ওই কাজ করবো কি করে? আর কাজ করতে না পারলে পরে আমাকে ধরবেন, ধরে আমার বিরুদ্ধে কেস আপনারা দেবেন, যাচ্ছে আমার টেন্ডারটা ক্যান্সেল করে আমাকে হচ্ছে রেহাই করে দিন। এইরকম হয়ে গেছিল পশ্চিমবাংলার। কোনো উন্নয়ন বলে কিছু, উন্নয়ন হয়েছে খাতায় কলমে, টেন্ডার হয়েছে, টেন্ডার হচ্ছে যে তার এক্সিকিউশন কিছু হয়নি, অর্ডার হয়েছে, টাকা উঠে চলে গেছে খাতায় কলমে, আর সেই টাকা পৌঁছে গেছে একেবারে কালীঘাট থেকে কামার স্ট্রিট আর এলাকার ছোট বড় মেজো সেজো নেতাদের কাছে। 2007 সালের কথা একটু বলবো। আপনার জেলা লালগড়, সেখানেই শুরু হলো জনসাধারণের কমিটি। আপনারা তো স্ট্রং নেটওয়ার্ক থাকা সত্ত্বেও আপনি বুঝলেন না কি করে? সব বুঝতে পেরেছি, না বোঝার কিছু নেই, বুঝেছিলেন? সব বুঝেছি, না বোঝার মতন কিছু নেই। কিন্তু বললাম পুলিশ দপ্তর, যে পুলিশ অফিসার এই ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করলো, রাতারাতি তাকে হচ্ছে বদলি করে পাঠিয়ে দেওয়া হলো, তাকে হচ্ছে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দেওয়া হলো। আমরা জানতেই পারলাম না, কম্পালসারি ওয়েটিং এ চলে গেল। তাই কি হলো? যদি একটা ভালো অফিসার যে দাঁড়িয়ে যে হচ্ছে যে অ্যাকশন করছে, তাকে যদি রাতারাতি তুলে নেওয়া হয়, তাহলে গোটা পুলিশ সেখানকার যে ফোর্স, তাদের মনোবল হচ্ছে ভেঙে যায়। ছত্রধর মাহাতো, তার সঙ্গে অপর্ণা সেন সহ আরো বুদ্ধিজীবীরা দেখা করলেন। তো আপনার কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদত ছিল মাওবাদীদের? প্রত্যক্ষ মানে, কিন্তু আমি বলছি আবার আমার বইটা পড়ুন না, আজকে কারা কারা তাদের সঙ্গে মদত ছিল, কারা তাদেরকে ফান্ডিং করেছিল, কারা তাদেরকে অন্যভাবে সাহায্য করেছিল, কারা তাদেরকে ব্যবহার করেছিল পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার জন্য, এবং কেন কিষাণজি কেন মুখে গামছা ঢাকা নিয়ে রাইফেল ঘাড়ে নিয়ে মিডিয়ার দিকে পিছন করে বলতেন যে পশ্চিমবাংলায় তারা সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তারা মুখ্যমন্ত্রী চেয়ারে বসাতে চান? কিসের জন্য বলতেন? এমনি এমনি? কিভাবে ফান্ডিং হতো একটু বলুন না, কোথা থেকে আসতো টাকা? সারদা, নারদা, রোজি ভ্যালি থেকে আরম্ভ করে কত হাজার হাজার কোটি টাকা পশ্চিমবাংলার সব মানুষ জানে। এগুলো নিয়ে আর আলাদা করে নতুন করে চর্চা করার নেই। গাড়িতে করে, অ্যাম্বুলেন্সে করে টাকা আসতো কলকাতায়। তারপরে তো এখন আরো শুনছেন যে কোথায় বোলপুর থেকে কত টাকা আসতো, বীরভূম থেকে কত টাকা আসতো, আসানসোল থেকে কত টাকা আসতো, বড়ি টিনে করে আসতো না কাগজের পেটিতে আসতো, এসব কত গল্প। মমতা বন্দ্যোপাধ্যায় কিষাণজিকে ব্যবহার করেছিলেন? হ্যাঁ, কিন্তু বলার কথা, ব্যবহার করেছিলেন মানে মাওবাদীদেরকে পরিকল্পনা করে পশ্চিমবাংলায় যাতে জঙ্গলমহলটা অন্তত হচ্ছে যে মাওবাদীদের ব্যবহার করে বামপন্থীদেরকে খতম করে দিয়ে তৃণমূলের কবজায় নিয়ে আসা যায়, তার জন্য পুরোপুরি পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়া থেকে পুরুলিয়া পর্যন্ত, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি পার্টির নেতা রবি করকে জ্বলন্ত স্বামী থেকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেয়া হলো। কত শিক্ষক থেকে ছাত্র, কলেজ পড়ুয়া থেকে স্কুল পড়ুয়া, গৃহবধূ থেকে সরকারি কর্মচারী, খুনের পর খুন, খুনের কোনো সে তালিকা গা শিউরে ওঠার মতন তালিকা। একজন আইসিএস এর কর্মীকে জীবন্ত, তখন মারা যায়নি গো, তাকে মাটিতে পুঁতে দেয়া হয়েছিল এই আজকে ঝাড়গ্রাম জেলার মধ্যে। শুনুন না, আচ্ছা, কিষাণজির যে এনকাউন্টার, মানে আমরা বলছি এনকাউন্টার, আমরা যেটা দেখেছি ওটা সাজানো এনকাউন্টার। কিষাণজিকে সাজানো এনকাউন্টারে খুন করা হয়েছে। কিষাণজিকে এনকাউন্টার করে খুন করানোর জন্য হচ্ছে যে ছত্রধর মাহাতোর ভাই শশধর মাহাতো, যে ওই স্কোয়াডের মাওবাদী স্কোয়াডের ছিল, তার স্ত্রী সুচিত্রা মাহাতো, তাকে ব্যবহার করা হয়েছিল। সুচিত্রা মাহাতো ছিল কিষাণজিকে মার্ডার করানোর জন্য টোপ হিসাবে ব্যবহার করা হাতিয়ার। সেই সুচিত্রা মাহাতো পরে হয়ে গেল, স্যারেন্ডার করে গেল। শাসক দল তৃণমূলের নেতার সঙ্গে তার আবার বিয়ে হয়ে গেল, সে পুলিশের গাড়ি পেয়ে গেল, কত রকমের কাণ্ড সব জানে এলাকার মানুষ। এই সুচিত্রা মাহাতো ছিল, তাকে টোপ হিসাবে ব্যবহার করে কিষাণজিকে হচ্ছে খতম করা হয়েছে। আর কিষাণজিকে খতম করার সময় কিষাণজির কাছে লিকুইড টাকা ছিল, ঠিক বেঠিক আমি বলতে পারবো না, আমি শুনেছি কোনো সাংবাদিকও এ কথা হচ্ছে যে সাই দিয়েছিল, প্রায় কয়েক কোটি টাকা ছিল। সেই টাকাও হচ্ছে যে এই শাসক দলের, তৎকালীন শাসক দলের কাছে।
সুশান্তবাবু, 2010 সালে জঙ্গলমহলের সম্পূর্ণ রাশ তখন আপনার হাতে। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম সরাসরি চিঠি দিয়ে বুদ্ধদেব বাবুকে বললেন আপনারা আর্মড ক্যাম্প বা হারমাত ক্যাম্প চালাচ্ছেন। আলিমুন্দি স্ট্রিটের ভদ্রলোক নেতারা কি নিজেদের গদি বাজাতে আপনাকে নির্দেশ দিয়েছিলেন এই সশস্ত্র প্রাইভেট আর্মি তৈরি করতে? কেউ কোনো নির্দেশ দেয়নি। এলাকার মানুষ তাদের বাঁচার অধিকার, সেই অধিকারকে সামনে রেখেই তারা নিজেরা প্রতিরোধ গড়ে তুলেছিল। এর জন্য কেউ কোনো নির্দেশ, কেউ কোনো এর জন্য কোনো কোনো চিঠি, কেউ কোনো এই প্রতিরোধটা গড়ে তোলার কারণটা কি? তারা কি ভয় পেয়েছিল? ভয় পেয়ে দিনের পর দিন খুন হচ্ছে, রাত্রেবেলা রাত জেগে মানুষ পাহারা দিচ্ছে, মাওবাদীরা অ্যাটাক করতে যাতে না পারে। তাহলে পাহারা দিতে গেলে তো মাওবাদীদের সঙ্গে টক্কর দিতে গেলে তার আগে হয়ে গেছে, অনেক আগে 2010-এর আগে মেদিনীপুর সদরের এনায়েতপুরে দীর্ঘ এনকাউন্টার হয়েছে মাওবাদীদের সঙ্গে আমাদের লোকেদের। সেই ঘটনা চোখের সামনে ভাসছে এখনো। তো সেসব তো মানুষ তারা নিজেদের প্রয়োজনে, নিজেদের বাঁচার তাগিদে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য তারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আর সেই প্রতিরোধকে ব্যাখ্যা করা হলো হারমাদ ক্যাম্প হিসাবে। বন্দুক কোথা থেকে এলো? ওই তো বললাম যে লাইসেন্স প্রাপ্ত বন্দুক যা আছে সেগুলোকে একত্রিত করে মানুষ। লাইসেন্স প্রাপ্ত বন্দুকের সংখ্যা কতগুলো হতে পারে? যা কতগুলো হতে তো যে এলাকায় যেরকম আছে, মানুষ বাঁচার তাগিদে যার বন্দুক আছে সেও বলছে আমার বন্দুক নাও, নিয়ে আমাদের রক্ষা করার জন্য গ্রাম পাহারার ব্যবস্থা করো। অর্থাৎ এই অস্ত্র সম্পর্কে আপনার কাছে কোনো ধারণাই ছিল না? আমাদের এই জন্য আমাদের আলাদা কোনো পরিকল্পনা করার প্রয়োজনই ছিল না। ওরা কোনো পরিকল্পনাও করেনি, এর জন্য কোনো নির্দেশ হয়েছে। মানুষ তার বাঁচার জন্য বাঁচার অধিকার আছে, সেই বাঁচার অধিকারকে সামনে রেখে তারা নিজেদেরকে সংগঠিত করেছে। সেইভাবে তারা তাদের নিজেদের বাঁচার অধিকারকে সামনে রেখেই তারা তাদের সংগঠিত করেছিল কিভাবে তারা বাঁচতে পারবে। অর্থাৎ আপনার এই সম্পর্কে কোনো নলেজই ছিল না যে কোথায় কার কাছে কি অস্ত্র আছে? আমাদের তা নিয়ে আমরা কেন মাথা করব? এলাকার মানুষ তারা তাদের নিজেদের মতন করেছে। আমরা যদি নেতারা এর মধ্যে মাথা গোলাই তাহলে তখন তার অন্য মানে দাঁড়িয়ে যাবে। এই জন্য আমরা অত্যন্ত সচেতন ভাবে এখান থেকে আমরা দূরে থাকতাম। যে আমরা যদি কাউকে বলি যে তোমার বন্দুকটা তুমি ক্যাম্পে দাও, তাহলে সে পরে বলবে ও বলেছিল বলে আমি বন্দুকটা দিয়েছিলাম। আর সে যদি মনে করে যে আমার গ্রামকে রক্ষা করার জন্য আমার লাইসেন্স বন্দুকটা আমার দেওয়া দরকার, তার সেটা এক জিনিস, আর নেতারা বলছে তার জন্য দিচ্ছে, এটা আলাদা জিনিস। সেই জন্য আমরা কখনো ওই পথে আমরা যাইনি। এখান থেকে আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় জঙ্গলমহলে সিপিএম এবং মাওবাদীদের নিজেদের মধ্যে যে ক্ল্যাশ চলছিল সেজন্য সাধারণ মানুষ পিষ্ট হচ্ছিল, আপনিও কি একমত? আদৌ না, সাধারণ মানুষ পিষ্ট হয়নি। মাওবাদীর আক্রমণে সাধারণ মানুষ খুন হচ্ছিল। সেই সাধারণ মানুষকে বাঁচানোর জন্য সাধারণ মানুষ, গ্রামবাসীরা তারাই যে প্রতিরোধ গড়ে তুলেছিল, যাতে মাওবাদীরা আক্রমণ করতে না পারে। নেতাইয়ের ঘটনায় যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল, আপনি বলছেন যে সেই সমস্ত অস্ত্র লাইসেন্সড? নেতাইয়ের ঘটনায় আমাদের ক্যাম্প থেকে গুলি চালানোর বলে যে প্রচার করা হয়েছিল সেই সব প্রচারটা ঠিক না। ক্যাম্প থেকে কোনো গুলি চলেনি। মাওবাদীরা তারা গ্রামের লোককে ঐক্যবদ্ধ করে ওই দণ্ডপাটদের বাড়িতে যারা ছিল তাদের ঘরে আক্রমণ করতে যায়। খবর পায় যে আক্রমণ করতে গেছে, পুলিশকে খবর দেয়া হয়, পুলিশ পৌঁছায়নি। এবারে চারদিকের খবরে জনগণ বেরিয়ে তখন এই গুলিটা পিছন থেকে, এই গুলিটা ক্যাম্প থেকে গুলি করে যারা মারা গেছিল তারা মারা যায়নি, পিছন থেকে মাওবাদীরাই যাতে মানুষকে খেপিয়ে তোলা যায় সেই জন্য পিছন থেকে গুলি করে এই মানুষকে খুন করে, এবং তারপরে এই এতগুলো মানুষের মৃত্যু হয়। এবং সেইটাকে সামনে রেখেই গোটা রাজ্য জুড়ে প্রচার হয় যে হারমাদরা গুলি চালিয়ে এতগুলো মানুষকে মেরেছে। আমি একদম দৃঢ়ভাবে বলেছিলাম যে যদি ক্যাম্প থেকে গুলি চলতো তাহলে যে মানুষগুলো যাচ্ছিল তাহলে সামনে দিকে গুলি লাগতো, সামনে গুলি লাগেনি, সব পিছন থেকে গুলি লেগেছে। এবং পিছন থেকে যারা নিয়ে গেছিল, মাওবাদীরা মানুষকে অর্গানাইজ করে নিয়ে গেছিল, তারাই পিছন থেকে গুলি করে মানুষকে মেরেছে। এটা হচ্ছে ঘটনা। একটা ভিডিও এবার দেখাবো আপনাকে। কি এটা? আপনি পাট্টা বিলি করছেন? হ্যাঁ জানি আমি, সেই পাট্টা বিলির সময় খবরটা গেল, জানি যখন পাট্টা বিলি হচ্ছে তখনই এই গুলি চালানোর খবরটা গেছে, এরকম গুলি চলেছে, মানুষ মারা গেছে। তা আমি তাড়াতাড়ি করে প্রোগ্রাম শেষ করে এসে খবর নিলাম, তখন বললো যে পিছন থেকে মাওবাদীরা গুলি করে মেরেছে। আর ওইটা যখন গুলি করে মেরেছে তখন ওই ক্যাম্পে যারা ছিল তারা ক্যাম্প ছেড়ে তারা যে পালিয়ে গেছে। আমাদের ওই ক্যাম্পে যারা ছিল তখন ক্যাম্প থেকে তারা পালিয়ে গেছে, কাউকেই কেউ পায়নি।
এবার 2011 সালের 5ই জুনে চলে যাব, আপনি নিশ্চয়ই দিনটা ভোলেননি, কারণ সেই দিন আপনার পৈতৃক বাড়ি বেনাচাপায় মাটি খুঁড়তে শুরু করলো পুলিশ, এবং টিভির পর্দায় যখন প্রথম কঙ্কাল দেখলেন আপনি, আপনার মাথায় কি চলছিল? ওটা বেনাচাবড়ায় নয়, ওটা খুব পরিকল্পনা করে বেনাচাবড়ার নামটা যোগ করা হয়েছিল। ঘটনাটা ঘটেছিল ফতেগঞ্জ মনকাটি মৌজায়, আমার গ্রাম থেকে সেটা মিনিমাম হচ্ছে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে, এবং ওর কাছের গ্রামের নাম হচ্ছে গোলকদেরামা। সেখানে হচ্ছে যে মাটি খোঁড়ার পরে কঙ্কাল পাওয়া যায় বলে বলা হয়, এবং সেই কঙ্কাল তার নাকি হচ্ছে যে কঙ্কালের সঙ্গে অন্তর্বাস, গেঞ্জি আর আন্ডারপ্যান্ট সেগুলো নাকি অক্ষত, এবং এগুলো ধরেই হচ্ছে যে একজন বলে যে এগুলো তার বাবার। এই যে আমার কাছে সেই ছবিও আছে, শ্যামল আচার্য তার বাবার বলে তার বাবার হচ্ছে হ্যাঁ, যে কঙ্কাল, এবং সেটা তো ডিএনএ রিপোর্টেও এসেছিল। না, ডিএনএ রিপোর্টের এখনো ডিএনএ রিপোর্টের কোনো হচ্ছে যে ডিএনএ রিপোর্ট যখন হচ্ছে ট্রায়াল হবে তখনই ডিএনএ রিপোর্ট নিয়ে চর্চা হয়। আজও ট্রায়াল হয়নি, ডিএনএ রিপোর্টের চর্চায় এখনো কিছু হয়নি। হ্যাঁ, এবং আবারও বলছি যে এইটা একবারে পুরোপুরি হচ্ছে যে সাজানা। 2010 সালে ওই কেস ফয়সালা হয়ে গেছিল। 2010 সালে মেদিনীপুর জেলা আদালতে ওই কেসের যে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সব বেকসুর খালাস পেয়ে যায়, এবং সেই অভিযোগের তালিকায় আমার কোনো নামও ছিল না, আমাদের অনেক নেতাদের কারো নাম ছিল না। যাদের নাম ছিল তারা ট্রায়াল ফেস করে তারা বেকসুর খালাস পেয়ে যায়। তারপরে এই কঙ্কাল পাওয়া গেছে বলে একটা কেস খাড়া করে হচ্ছে সেই কেস সিআইডি কে দিয়ে তাতে আমাকে আমার নাম অভিযুক্ত তালিকায় রেখে আমাকে গ্রেফতার করানোর চেষ্টা হয়। গ্রেফতার আমাকে করতে পারেনি, হাইকোর্ট আমাকে আগাম জামিন দিয়েছিল। কিন্তু ওইটাই বলেছিলাম আমি প্রথমে যখন বলার সময় বলে দিয়েছিলাম যে ভারতবর্ষের ইতিহাসে ভবিষ্যতে কোনোদিন গবেষণা হবে, হাইকোর্ট আগাম জামিন দেওয়ার পরে সেই আগাম জামিন ক্যান্সেল করে একজন সিজিএম সর্বনিম্ন আদালত কিভাবে হচ্ছে যে একজনকে অভিযুক্তকে হচ্ছে যে সিআইডি কাস্টডিতে দিয়ে দিতে পারে। তাহলে অতগুলো লাশ তৃণমূল কর্মীদের দেহ ওই রকম ভাবে মাটির তলায় পুঁতে কারা রেখে দিল আপনার মনে? তৃণমূল কর্মীদের, এটা তো বললাম যে ওটা কি বলছি, এটা কার লাশ তার ফয়সালা কে হবে? শ্যামলাচার্য যখন অভিযোগ করছে তার আগে ওই শ্যামলাচার্য মাওবাদীদের ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং নিয়েছিল, তার বাড়ি সার্চ করে পুলিশ গুলি উদ্ধার করেছিল, এবং সে ছিল তখন নাবালক। এবং ওই ঘটনা যখন ঘটে, তার বাবা মৃত্যুর ঘটনা, তখন তার দিদি অভিযোগ করেছিল, সেই অভিযোগের ভিত্তিতে কেস নিষ্পত্তি হয়ে গেছিল, তখন শ্যামলাচার্য নামগন্ধ ছিল না। তারপরে শ্যামলাচার্যকে হাজির করা হয়েছিল। আর এখন যদি সেই শ্যামলাচার্যকে বলা হয়, শ্যামলাচার্য এখন এই মুহূর্তে শ্যামলাচার্যের বক্তব্য আমি কিছুই জানতাম না, আমাকে নেতারা বলে, তাই যদি কোথায় বলতে হয় তাহলে বলুন, আমরা এখন বলে দেবো। যে শ্যামলাচার্যর কাছে যে কোনো সাংবাদিকরা যে জিজ্ঞেস করুন এই কথা সঙ্গে সঙ্গে বলবে যে আমি কিছুই জানতাম না, আমার জানারও কথা নয়, আমাকে নেতারা বললো তোমাকে অভিযোগ করতে হবে, আমি অভিযোগ করি। তার ভিত্তিতে সে অভিযোগ করেছিল, সে নেতা হয়ে গেল, তারপরে সে পুলিশ সিকিউরিটি পেয়ে গেল, সে এমন পদ পেয়ে গেল, বিডিও অফিসে তার ঘর পেয়ে গেল, চেয়ার পেয়ে গেল। এখন তো আর কিছুই নাই, তৃণমূলও নাই, বিডিও অফিসের ঘরও নাই, চেয়ারও নাই, তার সিকিউরিটি নাই, কিছুই নাই। সিআইডি যেদিন আপনাকে গ্রেফতার করেছিল সেদিন আপনি হাসছিলেন? সিআইডি আমাকে গ্রেফতার করেনি, কোর্ট আমাকে সিআইডি হেফাজতে দিয়েছিল। সেদিন আপনি হাসছিলেন কেন? হাসছিলাম এই জন্যে যে কি নিষ্ঠুর পরিহাস, রাজ্যের আজকের মুখ্যমন্ত্রী হওয়ার আগেই ঘোষণা করেছিল কোনোদিন মুখ্যমন্ত্রী হলে আমাকে সে জেলে ভরবে, আইসে তার প্রতিজ্ঞা পূরণ করেছে, ঠিক আছে। কিন্তু এই হাসি একদিন তার ফয়সালা হবে, তো এখনো 15 বছর হয়নি। সেই হাসি যিনি আমাকে জেলে ভরে যিনি তার মনের ইচ্ছা পূর্ণ করেছিলেন, আজকে তার কি পরিণতি হচ্ছে গোটা রাজ্যের মানুষ দেখছে, দেশের মানুষ দেখছে। গোটা রাজ্যের মানুষের কাছে কোনো ক্ষমাতেই উনি মুক্ত হতে পারবেন না, কোনো ক্ষমাতেই মানুষের কাছ থেকে মুক্তি হতে পারবেন না। নিজে অপরাধ করেছেন, অপরাধ, সেই অপরাধের কোনো লিমিট নেই। তৃণমূল কংগ্রেসের অপরাধের কোনো লিমিট নেই। পশ্চিমবাংলাকে শ্মশানে পরিণত করেছেন, জঙ্গলে পরিণত করে দিয়ে গেছেন। আচ্ছা, যখন আপনি জেলের ভেতরে ছিলেন, আপনি একজন প্রতাপশালী মন্ত্রী ছিলেন, আর তারপর আপনার জেল হলো, তো সেখানে গিয়ে আপনি কি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন? আমার জেলের উপরে একটা বই আছে, আচ্ছা, কারাবাসের দিনগুলি। আমার জেলের ভিতরে আমার উপরে কি হয়েছিল লেখা আছে। জেলে যাওয়ার আগে সিআইডি কাস্টডিতে কিভাবে
একটানা 30-32 ঘন্টা হাতলবিহীন চেয়ারে বসে একটানা দিনে রাতে জেরা করার নামে মানসিক অত্যাচার করা হয়েছিল। এবং সেই অত্যাচার যে করেছিল তার উদ্দেশ্য কি ছিল, সেটা খুব কঠিন একটা উদ্দেশ্য ছিল শাসক দলের। এবং যারা ওই ইন্টারোগেশনের টিমে ছিল, জিজ্ঞাসাবাদের যে টিমে ছিল, তার একজন অফিসার, তিনি আমাকে বলেছিলেন, কেন বলেছিলেন আমি জানি না, সেই অফিসারকে তার পরবর্তীকালে আমি আর কোনোদিন তাকে টেস্ট করতে পারিনি। তিনি আমাকে বলেছিলেন যে আপনি অজ্ঞান হয়ে যার ভান করে আপনি চেয়ার থেকে পড়ে যান, তা নাহলে আপনাকে বাঁচতে দেবে না। কেন বলে, জিজ্ঞাসাবাদের নামে পরিকল্পনা হয়েছে, হয় আপনাকে হচ্ছে যে ব্রেন শর্ট করবে, আপনি পাগল হয়ে যাবেন, নাহলে আপনি হার্ট ফেল করবেন। এটা হচ্ছে পরিকল্পনা। এটা ইনস্ট্রাকশন ছিল, ইনস্ট্রাকশন ছিল যারা জিজ্ঞাসাবাদ করছিল তাদের উপরে। কে দিয়ে ইনস্ট্রাকশনটা দিয়েছিল? মমতা কে বন্দ্যোপাধ্যায়? ইনস্ট্রাকশন? পুলিশ মন্ত্রী তিনি ছিলেন। কে দিয়েছিল? ডিজি দিয়েছিল না আইজি দিয়েছিল না জেলের ওখানকার সিআইডির কেউ হেড দিয়েছিল, সেটা আমি বলতে পারবো না। আমাকে জিজ্ঞাসাবাদ করার যে অফিসাররা ছিলেন তারা একজন আমাকে বলেছিলেন, আমি তাকে বলেছিলাম, বই লেখা আছে যে আমরা বামপন্থী, আমরা কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করি না। আমি জিজ্ঞাসাবাদ করতে করতে যদি আমার মৃত্যু হয় তা অবশ্যই, কিন্তু মিথ্যার আশ্রয় গ্রহণ করব না। অজ্ঞান হওয়ার ভান করে আমি মাটিতে পড়ে যাব না। বইয়ে লেখা আছে, বইয়ে লেখা আছে। আমি আজকে সরকার বদলেছে, নতুন সরকার এসেছে, সেই সরকারের কাছে তারা তদন্ত করে বের করুন যে জিজ্ঞাসাবাদের নামে কাউকে এরকম ভাবে মানসিক অত্যাচার করে হয় পাগল করে দাও, না হার্টফেল করে যাতে মারা যায় ব্যবস্থা করে করা যায় কিনা, তারা খুঁজে বের করুন না। রেকর্ড তো রয়েছে কারা কারা জিজ্ঞাসাবাদের টিমে ছিলেন। এবং একটানা আজ থেকে শুরু হয়েছে কাল সন্ধ্যা পর্যন্ত, যতক্ষণ আমার জিজ্ঞাসাবাদের উত্তর দেওয়ার ক্ষমতা ছিল ততক্ষণ জিজ্ঞাসাবাদ দিয়েছি। কিন্তু যখন আমার ব্লাড প্রেশার যখন প্রায় বোধহয় 110 না 15 আর উপরেরটা বোধহয় 170 না 80 হয়ে গেছিল, যখন মনে হবে কেউ মাথায় আমার জল ঢালছে বালতিতে করে, এরকম ঘাম দিচ্ছে, তখন আমাকে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের অফিসার, খুব পুরনো দুঁদে অফিসার, যিনি খাদিম মামলার যিনি আইও ছিলেন, নামটা মনে পড়ছে না, তিনি তখন ভয় পেয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে খবর দিলেন, সঙ্গে সঙ্গে ডাক্তার এলো, ডাক্তার এসে বললো এখনই হচ্ছে যে এখানে হাসপাতালে অ্যাডমিশন করতে হয়, বলে আমাকে পিজিতে নিয়ে গিয়ে অ্যাডমিশন করা হয়েছিল। জেলের প্রথম কয়েকদিন টানা হচ্ছে যে সেলের মধ্যে রেখেছিলেন, খাওয়ার সেরকম নেই। আমি জীবনে কখনো খাইনি কাঁকরোল কচুর তরকারি, আপনারা কেউ খেয়েছেন কিনা আমি জানিনি। আমি একদিন জেল সুপারকে বলেছিলাম যে কাঁকরোল কচুর তরকারি হয় আমি কখনো জন্মে শুনিনি, হ্যাঁ, তা আমাকে কাঁকরোল কচুর তরকারি আর ভাত খাওয়াচ্ছেন। আমি তো বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়েছি, এমন কোনো স্টেটমেন্ট নেই। কিন্তু সেই সময় একজন ফাঁসির আসামি, বীরভূমের ফাঁসির আসামিরা খাবার ভালো বরাদ্দ পায়, সে তার 1 পিস করে মাছ আমাকে, সে বলতো দাদা আমার 1 পিস মাছ আপনি খান, নাহলে আপনি খেতে পারবেন না, আপনি খাবেন। ছেলেটি মুসলিম ছেলে, খুনের তার ফাঁসির সাজা হয়েছিল। তাই আমি বললাম আমার কাছে জাতপাত নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তুমি ভালোবেসে দিচ্ছ, খাবো না কেন। তারপরে যখন আমাকে কোর্ট অর্ডার দিল ডিভিশন 1 স্ট্যাটাসে, তখন আমাকে আলাদা করে আমার জন্য সব ব্যবস্থা হলো। সেল থেকে আমি চলে গেলাম অন্য জায়গায়। আমি তখন জেল থেকে বেরিয়ে এলাম যেদিন, সেদিন গোটা জেলে প্রায় 2000 লোকের মধ্যে প্রায় 18-19 লোক আমার সঙ্গে পিছনে লাইন দিয়ে গেট পর্যন্ত এসেছিল। এবং জেলে পরের দিকে যা হয়েছিল, যে 4-5টা মেডিকেল ওয়ার্ড ছিল, সেই মেডিকেল ওয়ার্ডের ম্যাটেরা রান্না করতো, তাদের যা রান্না হতো ভালো সব আমার কাছে আসতো। আমি ফিরে গিয়ে বলেছিলাম যে আমার জেলে থাকলে প্রতিদিন 7-8 রকম ভালো ভালো তরকারি দিয়ে আমি খেতাম, ঘরে আসার পরে ওটা হয়। আমার বাড়ির লোক বলেছে তুই জেলে থাকলেই ভালো থাকবি, জেলে ছিলে। আপনি যখন জেলে ছিলেন আপনার বাড়ির লোককে নিশ্চয়ই অনেক রকম কটূক্তি করা হতো, আপনাকে খুনি বলা হয়েছিল। সেরকম আমার বাড়ির লোক আমার চেয়ে অনেক বেশি শক্ত, সে এসব তো আক্কা করতো না। কিন্তু তাদের তো এরকম কটূক্তি শুনতে হয়েছিল পথে ঘাটে। তার সামনে দাঁড়িয়ে কারো এরকম হিম্মত ছিল না যে তাকে কটূক্তি করে। সে একদম ডেডিকেটেড হচ্ছে যে কমিউনিস্ট ছিল, কাউকে সে ভয় পেত না, সবাই তাকে সমীহ করে চলতো। আর সবাই জানে চন্দ্রখান রোড এলাকার, গড়বেতা এলাকার, মেদিনীপুর এলাকার 90% মানুষ জানে এটা সাজানো কেস। সেজন্য এটা নিয়ে তাদের কারো কোনো মাথা ব্যথা ছিল না। এটা শুধু মাথা ব্যথা ছিল তৎকালীন শাসক দলের আর মিডিয়ার, আর কারো মাথা ব্যথা ছিল না ওটা নিয়ে।
আপনি যে সময় জেলে ঢুকেছিলেন এবং আপনাকে কাঁকরোল আর কচুর তরকারি দেওয়া হচ্ছে দিনের পর দিন ধরে, আপনাকে বিভিন্ন জিনিস নিয়ে অপমান করা হচ্ছে, আপনার কখনো মনে হয়নি যে জেলে কোনো অপমান আমাকে করা হয়নি। প্রথম কয়েকদিন কোন লোকে, ঠাসা করে দেওয়া হয়েছিল? প্রথম কয়েকদিন যখন বেরোতাম ঢুকতাম তখন লোকে বলতো কোন, কিন্তু পরবর্তীকালে সেই লোকেরাই আমার সঙ্গে যে আচরণ করেছে সেই আচরণগুলো ওখানে লেখা আছে, ওগুলা জীবনের একটা গুরুত্বপূর্ণ দলিল। আপনার কখনো কোনোদিনও জেলের মধ্যে বসে কান্না পায়নি? আমি তো জানি রাজনৈতিক প্রতিহিংসার জন্য আমাকে জেলে পাঠানো হয়েছে। বামপন্থী রাজনীতি করলে জেলে আসাটা বামপন্থী রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ। সেই অংশ আমি পূর্ণ করছি, আমাকে পূর্ণ করতেই হবে, নাহলে বামপন্থী রাজনীতির বৃত্ত তো সম্পূর্ণ হবে না। কিন্তু কান্না পাওয়ার কোনো ঘটনা নেই কোনোদিন। অনুতপ্ত সরকার, যে ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যে ঘটনা আমি ঘটাইনি, যে ঘটনাটা পুরোটাই হচ্ছে যে তৈরি করে আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য কান্না পাবে কেন? সরকারের পতনের পর আপনার কি মনে হয়েছে যে আপনাকে ডাস্টবিনের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, আপনাকে বলির পাঠা করা হয়েছিল? আমাকে সরকারের পতনের পরে আমাকে তো ছুঁড়ে ফেলে দেয়নি। আমি জেলায় আমাকে 10 বছর বর্তমান শাসক দল জেলায় আমাকে ফিরতে দেয়নি। সুপ্রিম কোর্টে অর্ডার করিয়ে আমাকে আটকে রেখেছিল যাতে আমি জেলায় ফিরতে না পারি। আমি 2020 সালের ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে জেলায় ফিরে যাই। এই জেলার যেদিন ফিরে যাই সেটাও একটা ইতিহাস। আমি তখন কোনো পার্টির বড় পদাধিকারী ছিলাম না, তখন আমি সেই সময় এমএলএও ছিলাম না, গুরুত্বপূর্ণ কোনো নেতাও ছিলাম না। তাও আমি যেদিন জেলায় ফিরে গেছিলাম সেদিন জনপ্লাবন তৈরি হয়েছিল এলাকায়। টিভির সেই দিনের পুরনো 6ই ডিসেম্বর 2020 সালের যদি পুরনো ফুটেজ যদি থাকে তাহলে দেখবেন একটা পোস্টার পড়েনি, একটা হ্যান্ডবিল বিলি হয়নি, একটা মাইক প্রচার হয়নি, তো হাজার হাজার মানুষের হচ্ছে যে ঐতিহাসিক হচ্ছে যে সমাবেশ ঘটে গেছিল আমার ফিরে যাওয়ার দিনকে কেন্দ্র করে। সেদিনে কোনো মিডিয়া সেটা অস্বীকার করতে পারেনি। অনেক মিডিয়ায় ডাইরেক্ট টেলিকাস্ট করেছিল সেদিনের ঘটনা, ডাইরেক্ট টেলিকাস্ট করেছিল অনেক মিডিয়া, কিন্তু কেউ ছুঁড়ে ফেলে দেয়নি। পার্টির মধ্যে আছে সমস্যা, থাকবে, সেই সমস্যা সবকালীন। পার্টি যেদিন তৈরি হয়েছে সেদিন থেকেও পার্টির মধ্যে আভ্যন্তরীণ সমস্যা ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। ওটা একটা অঙ্গ, ওটা নিয়ে কোনো মাথা ব্যথা আমাদের নেই। বর্তমানে দাঁড়িয়ে আপনার কিরকম সম্পর্ক পার্টির সঙ্গে? আমি পার্টির সদস্য আছি, সদস্য হিসাবে আমার যতটুকুন দায়িত্ব সেটুকুন আমি পালন করি। যেটুকুন আমার দায়িত্ব, একজন পার্টি সদস্য যেটুকুন দায়িত্ব সেটুকুন দায়িত্ব আমি পালন করি। শুধু দায়িত্ব পালন করেন না, এখনো আত্মিক টান আছে কোনো কোনো মানুষের প্রতি? দায়িত্ব তো আমার আত্মিক সম্পর্ক থেকে, এই দায়িত্ব তো কর্তব্যের মধ্যেই দায়িত্বের হচ্ছে অংশ, এটা তো আর কোনো চাপিয়ে দেওয়া কিছু নয়। আমি যদি বলি আমি করবো না, তাহলে কারো ক্ষমতা আছে আমাকে করাতে পারে? কিন্তু এটা তো আমার রক্তের সঙ্গে ইনজেক্ট হয়ে রয়েছে। নতুন প্রজন্মের যে সিপিএম এর নেতারা রয়েছে, নেতা নেত্রীরা রয়েছে, তারা কতটা কানেক্ট করতে পারছেন মানুষের সঙ্গে, আপনার কি মনে হয়? শুনেন, এক একটা সময় এক এক রকম পরিস্থিতি পরিবেশ হয়, সেই পরিস্থিতি পরিবেশের মধ্য দিয়ে তাদেরকে চলতে হয়। আমরা যে সময় ছিলাম তখনকার পরিস্থিতি পরিবেশ এক ছিল, সেই পরিস্থিতি পরিবেশ 15 বছরের তৃণমূলের জমানায় সম্পূর্ণ বদলে গেছে। না, আপনি যেভাবে মানুষের সাথে কানেক্ট করেছিলেন, এই যে আপনি বললেন যে দীর্ঘ 9 বছর পর যখন আপনি বাড়ি ফিরলেন তখন কোনো রকম প্রচার হয়নি, একটা মাইকেও প্রচার হয়নি, কোনো রকম হ্যান্ডবিল বিলি হয়নি, তারপরেও লাখ লাখ মানুষ এসেছিল। লাখ লাখ না, প্রায় 50-60 হাজার মানুষ, 50-60 হাজার মানুষ এসেছিল, প্রায় লাখ খানেক মানুষ এসেছিল। তো এখন যারা সিপিএম এর নেতা নেত্রীরা আছে নতুন প্রজন্মের মধ্যে পড়লে তাদেরও কি সেরকম ফ্যান ফলোয়ার্স রয়েছে বা ভক্ত রয়েছে? যখন ভোটে দাঁড়াচ্ছে আমাদের নতুন যারা বর্তমান সময়ে যারা উঠতি যারা নেতৃত্ব, সে মীনাক্ষী হতে পারে, দীপশিতা হতে পারে, কলতান হতে পারে, সৃজন হতে পারে, সবথেকে প্রমিসিং কাকে লাগে আপনার? সবাই, কোনো আলাদা করে আমার কাছে প্রমিসিং। রাজনীতিটা হচ্ছে অনেক দীর্ঘ একটা যাত্রাপথের বিষয়। আজকে কোনো একটা জায়গায় থেমে যাওয়ার কোনো বিষয় নেই, চলতে চলতে শেষ দিন পর্যন্ত টিকে থাকা, শেষ দিন পর্যন্ত মানুষের সঙ্গে থাকা এবং মানুষকে জয় করে এগিয়ে যাওয়া, এইটাই যে হচ্ছে সফল হতে পারবে সেই সফল রাজনীতি, আর যে সফল হতে পারবে না সে হচ্ছে ব্যর্থ রাজনীতি। এত কিছু পরেও কিন্তু বিতর্ক আপনার পিছু ছাড়ে না। আমি 2024-এর একটা হেডলাইন্স আপনাকে দেখাবো, এইটা নিশ্চয়ই আপনার মনে আছে? হ্যাঁ আছে।
পরিকল্পনা করি। এটাও পরিকল্পনা? এটাও পরিকল্পনা, এটা বলতে পরিকল্পনা। এই পরিকল্পনাটাই ব্যক্তিগতভাবে আমাকে খুব ব্যথিত করেছিল। সেই জন্য নিজেকে আমি অনেকটা গুটিয়ে নিয়েছিলাম যে অভ্যন্তরের 18 বছর আগের কোনো একটা 18 বছর আগে 2006 সালে নাকি কোনো ঘটনা, সেটা 6 সাল থেকে 24 সাল পর্যন্ত আসেনি। সরকার চলে যাওয়ার পরেও আসেনি। এলো কখন? আমি যখন পার্টি সেক্রেটারি হলাম তারপরে। কেন এলো না, অনেকেরই হচ্ছে যে আমার পার্টি সেক্রেটারি হওয়াটা তাদের পছন্দের ছিল না, সেই জন্যে এইসব ঘটনা 18 বছর পরে নিয়ে আসা হলো। আমি ব্যথিত হয়েছিলাম এই কারণে, যখন এই ঘটনাটা যখন তৈরি হচ্ছে, এর যখন প্লট তৈরি হচ্ছে, তখন আমি রাজ্যের বাইরে আমার স্ত্রীকে নিয়ে আমি তখন চেন্নাইয়ে মাসের পর মাস তার ক্যান্সারের চিকিৎসা। আমি একটা জিনিস জানতে চাইবো যে আপনার পার্টি, যেটাকে আপনি এত ছোটবেলা থেকে ভালোবেসে এসেছেন, পার্টির হয়ে কাজ করে এসেছেন, পার্টির ম্যাক্সিমাম লোকই আপনার এগেইনস্টে চলে গেল, তারা দ্বিমত পোষণ করলো, কেন? কেউ ম্যাক্সিমাম লোক আমার এগেইনস্টে যায়নি। এ নিয়ে কি ভোটাভুটি হয়েছে যে ম্যাক্সিমাম লোক আমার এগেইনস্টে চলে গেছে? বেশ কিছু মানুষ তো ছিলেন, সেটা তো আপনি অস্বীকার করবেন না। বেশ কিছু মানুষ, শুনেন, আমাদের পার্টিটা হচ্ছে একটা প্রণালীবদ্ধ সংগঠনের মধ্যে আমাদের পার্টির কাঠামোটা পরিচালিত হয়। তো আমাদের পার্টিতে এখনো আমি আজও যদি আমি জেলায় দাঁড়াই, তাহলে আমি শেষ কথা বলার, কিন্তু আমি তো সংঘাতের মধ্যে যাব না। আপনি শিওর এই ব্যাপারে? আমি শিওর যে এখনো মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন আমার সঙ্গে আছে, কিন্তু আমি যেচে সোহাগ কেনেমানের দলে নেই। যোগো, হ্যাঁ আমি এসেছি, তোমরা কি আমাকে ভালোবাসো? যেদিন মানুষ মনে করবে, যেমন আমি যেদিন 9 বছর পরে ফিরে গেছিলাম, আমি তো কারোর সঙ্গে কোনো সম্পর্কে ছিলাম না। 9 বছরে ফিরে সেদিন হাজার হাজার মানুষ হচ্ছে যে দৌড়ে এসেছিল, আবেগ, ভালোবাসার আবেগে টানে এসেছিল। আর যেদিন মনে হবে, আমি কোনো কনফ্রন্টেশনের মধ্যে আমি যেতে চাই না। আর কারা এইসব নোংরামির মধ্যে আছে, কারা এইসব নোংরামি করলো আমি জানি, কিন্তু আমি এসব নিয়ে কোনো চর্চা আমি করতে চাই না। কেন আমি চাই না আমাদের রাজনীতি কলুষিত হোক এমন একটা শব্দ উচ্চারণ করতে। আচ্ছা, একটা জিনিস জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এরকম পরিস্থিতির মধ্যে ফেলেছিলেন, জেলে পাঠিয়েছিলেন। আমি জানতে চাইবো যে এখন তো তিনি প্রাক্তন হয়ে গেছেন, আপনি যদি এখন তাকে কোনো মেসেজ দিতে চান, কি বলবেন? একবারই আমাকে জেলে পাঠিয়েছিলেন রাজনীতির প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। কোনোদিনই ওই রকম একজন মাপের রাজনীতিতে, আমি একটু আগেই বলেছি যে যিনি পশ্চিমবাংলাকে শেষ করে দিয়ে গেছেন এবং যার রাজনীতিতে কোনো আদর্শের কোনো বিন্দুমাত্র কোনো অবস্থান নেই, তার সঙ্গে কোনো বোঝাপড়া সুশান্ত ঘোষের সারা জীবনে কোনোদিন ছিল না, ভবিষ্যতেও কোনোদিন হবে না। এবং আমি দেখে যেতে চাই যে রাজনীতির এই 2026 নির্বাচনের পতন হয়েছে, পতন হওয়ার পরে যে দলের পতন হয়েছে, সেই দলের আরো পতন, এবং এই দলটা যত দ্রুত শেষ হয়ে যাবে, তত আমি আমার নিজের বিবেকের কাছে আমি আরো খুশি থাকবো। একদম শেষ প্রশ্ন আপনাকে, আজকে যদি আপনার বাবা বেঁচে থাকতেন, তিনি কি বলতেন আপনাকে দেখে? বাবা আমাকে ছোটবেলা থেকে, জোয়ান হওয়ার পর থেকে যখন আমি লেখাপড়া শিখেছি, বাবা বলেছে তুমি লেখাপড়া শিখেছো, তুমি যেটা ভালো বুঝেছো সেটা তুমি করবে, তুমি কখনো জ্ঞানত কোনো মানুষের ক্ষতি হোক, অন্যায় হোক, এটা তুমি করবে না। আর তুমি যা করবে তোমার বিবেকের কাছে আগে তুমি প্রশ্ন করবে, বিবেক যদি সায় দেয় তো কোনো পিছিয়ে যাবে না, আর বিবেক সায় না দিলে কেউ বললেও সে কাজে তুমি আগাবে না। এটা আমি এখনো মেনে চলি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আড্ডা স্টেশনের দর্শকদের বলবো যে বাংলার রাজনীতিটা অনেকটা নদীর মতো, এর আঁকে বাঁকেই লুকিয়ে আছে অনেক ইতিহাস, অনেক তথ্য। সুশান্ত ঘোষ কারোর কাছে কমরেড, আবার কারোর কাছে ভিলেন, কিন্তু মেদিনীপুরের ইতিহাসে তার নামকে কখনোই অস্বীকার করা যাবে না। তার নাম ইতিহাসে কিন্তু লেখা হয়ে থাকবে। অনেক বিতর্ক আছে, অনেক গল্প আছে, অনেক অভিজ্ঞতা আছে, আর সেই সমস্ত কিছু আমরা শুনলাম, জানলাম। আপনারাও যদি এরকম তথ্য সমৃদ্ধ ধারালো ইন্টারভিউ দেখতে চান, তাহলে অবশ্যই চোখ রাখুন আড্ডা স্টেশনে। আপনাদের একটা সাবস্ক্রিপশন, একটা লাইক, একটা শেয়ার কিন্তু আমাদের জন্য ভীষণ রকম ইম্পর্ট্যান্ট। আড্ডা স্টেশনের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ।